রেজওয়ানের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এক্ষুনি খবর পেল কাব্য পুরোপুরি সুস্থ। সাথে সাথে কল দিয়ে আসতে বলেছে মধুকে। মধু বসে আছে রেজওয়ানের সামনে, মুখে কালো মাস্ক আর গায়ে কালো রঙের একটা হুডি জড়ানো। মধু বেশিরভাগ সময় এভাবেই থাকে, ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সে। রেজওয়ান তখন থেকেই বকবক করে যাচ্ছে। মধুর মেজাজ বিগড়ে যাচ্ছে, ইচ্ছে করছে রেজওয়ানের মুখটা এখনই বন্ধ করে দিতে, কিন্তু নিজের রাগ সংযত রেখেছে সে, কারণ ভুলটা ওরই। রেজন বিরক্ত হলো মধুর আচরণে, রেগে মেগে বলল ওকে। খুব তো বলেছিলে কাব্যকে শেষ করে দিয়েছ, তাহলে ও বেঁচে আছে কি করে? ভাবলেশীন ভাবেই বসে রইল মধু। রেজনের কথায় সোজাসাপটা উত্তর দিল সে। আল্লাহর রহমতে যেভাবে বেঁচে গেছো। আজে বাজে কথা বলবে না একদম। এতগুলো টাকা নিয়ে কাব্যকে তুমি এখনো মারতে পারোনি। তোমাকে এত টাকা দিয়ে কি লাভ হলো আমার? তুমি কাব্যকে মারতে পারবে না মধু। ইউ আর লুজার। কথা যখন দিয়েছি আমি ওই কাব্যকে মেরেই ছাড়ব, কিন্তু তুই নিজের মুখ কন্ট্রোল কর। আমাকে আজে বাজে কথা বললে তোমার সানডে মানডে ক্লোজ করতে বেশি সময় লাগবে না আমার। রেজনের মনে মনে রাগ হলেও চুপ রইল সে। এই ছেলেটাকে ভাড়া করেও যেন ভুল করেছে, কথায় কথায় মেরে ফেলার ভয় দেখাচ্ছে। রেজন একবার সুস্থ হোক, এই মধুকে ভালো করে দেখে নিবে সে। রেজনের চুপসে যাওয়া চেহারা দেখে মাস্কের আড়ালেই হাসল মধু। চলে যেতে যেতে ভাবল সে। এই কাব্যের তো কই মাছের জান, শালাকে মারতেই পারছি না। কিন্তু আগে তো কখনোই এমন হয়নি। মধুর ভুল হচ্ছে নাকি কাব্যের ভাগ্য ভালো? কথাগুলো ভাবতে ভাবতে বাইকে এসে বসলো মধু। বাইকটা স্টার্ট দিবে তখনই কেউ দৌড়ে এসে পেছনে বসেছে। ও শক্ত করে দু হাত দিয়ে জড়িয়ে ধরেছে ওকে। মধু বিরক্ত হয়ে পেছনে তাকাতেই দেখলো একজোড়া কাজল কালো চোখ। মেয়েটার মন মাতানো হাসিতে হাসলো। মধু সামনে তাকিয়ে বলল, তুই এখানে? হুম, হাজবেন্ড যেখানে ওয়াইফ তো সেখানেই থাকবে, তাই না? বকবক না করে বাইক থেকে নাম। নামবো না। ধাক্কা মেরে ফেলে দিই। হাত পা ভেঙে হসপিটালের বেডে পড়ে থাকলে মন্দ হবে না। আমি কিছুদিন শান্তিতে থাকবো। সুনায়রা চোখ মুখ কঠিন করে বলল, তোর সাধ্যের গোষ্ঠী গেলাই, আমাকে অপমান করছিস তো? চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করে বলবো তুই আমাকে কিডন্যাপ করছিস। তোর যা সাজ পোশাক, মানুষ কিন্তু বিশ্বাস করে গণধোলাই দিবে। ভালো হবে ব্যাপারটা। মধু ঘুরে তাকালেই সুনায়রা ছোট ছোট চোখ করে তাকালো মধুর দিকে। ওকে অনেক সময় বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো নিয়ে যাওয়ার জন্যে। মধু আর কথা বাড়ালো না। এই মেয়ে যে চালাক, সত্যি সত্যি গণধোলাই খাওয়াবে। তার উপর বাড়ি গিয়ে ওর মায়ের কাছে আবল তাবল বলবে। উনি বিশ্বাস করে ছাতা হাতে নিয়ে ওকে দৌড়াতে আসবেন। স্রোত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো কাব্য উপর হয়ে শুয়ে আছে বিছানায়। ছোট ছোট পা ফেলে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ালো স্রোত। পরনের শাড়িটা ঠিকঠাক করে ব্লাউজের ফিতে লাগাবে, তখনই মনে হলো কারো ওর ঠান্ডা হাত স্পর্শ করেছে ওর নগ্ন পিঠ। কেঁপে উঠল স্রোত। বুঝে নিল মানুষটা কাব্য। কাব্য পিছন থেকে শক্ত হাতে জড়িয়ে ধরল স্রোতকে। শাড়ির কুচি খুলে দিতে আটকে উঠল স্রোত। দ্রুত ঘুরে তাকালো সে। কাব্যের প্রশস্ত বুকে ধাক্কা দিয়ে তাকে সরাতে চাইল নিজের থেকে। চোখ মুখে বিরক্তি নিয়ে বলল, করছেনটা কি? মাত্রই গোসল করলাম। সমস্যা নেই তো, দুজন মিলে আর একবার করে নেব। ছাড়ুন। ছাড়বো না। কাব্য এগোতে নিলে স্রোত মুখটা সরিয়ে নিল অন্যদিকে। ভেজা চুল থেকে পানি পড়ছে এখনো। শাড়িটাও কেমন আধখোলা হয়ে আছে। বিরক্ত লাগছে স্রোতের। কাব্যকে ঠেলে দূরে সরাতে চেয়ে বলছে সে, ছাড়ুন বলছি, কেন করবো কিন্তু আমি? বিরক্ত লাগছে আমার। মিশিয়ে মিশিয়ে কান্না করে চোখের পানি অপচয় করো না বউ। আমি আদর করলে তুমি এমনিতেই কাঁদবে। লাজে রাঙা হলো অষ্টাদশীর মুখ। চোখের পাতা বন্ধ করে কাব্যের বুকে মুখ গুজল সে। কাব্য হাসলো ওর নীলাম্বরীর লাজে রাঙা মুখটি দেখে। কিছুক্ষণ না যেতে স্রোত মুখ তুলে তাকালো কাব্যকে বলল, আপনি তো অসুস্থ, এই অবস্থায় আমাকে এত জ্বালাতন না করলে হয় না আপনার? চুপচাপ থাকুন না একটু। কাব্য ঠোঁট কামড়ে হাসলো। স্রোতের পরনে থাকা শাড়িটা পুরোপুরি এলোমেলো করে দিল। দুই হাত দিয়ে কোমর চেপে ধরে বলল, চুপচাপই তো ছিলাম, মেজাজ বিগড়াচ্ছ আমার। এবার তোমাকে কে বাঁচাবে বলো তো? স্রোত বুঝলো আজ আর যাই করুক কাব্যের থেকে ছাড়া পাবে না সে। এই সুবিশাল আকৃতির দানবের মতো দেখতে লোকটার শক্তির সাথে সে কোনোভাবেই পেরিয়ে উঠবে না। কাব্যের কাছে তো স্রোতের শক্তি কিছুই না। সে আর নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো না। কাব্য এগোচ্ছে দেখে চোখের পাতা বন্ধ করলো স্রোত। খামচে ধরলো কাব্যের পেশিবহুল বাহু। কিন্তু স্রোত যা ভাবলো তার কিছুই হলো না। কাব্য পিছিয়ে গেল স্রোতের থেকে। বিছানায় ফেলে রাখা শপিং ব্যাগটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা পরে বাইরে এসো, আমরা বাড়ি ফিরবো আজই। স্রোত বেশ অবাক হলো। কিছু সময়ের ব্যবধানে কাব্যের ডিসিশন বদলে গেল। এ কি করে সম্ভব? চরম বিস্ময়ে বলে উঠল সে। সত্যি? হ্যাঁ।
কিন্তু আপনি যে বললেন আরো কিছুদিন এখানে থাকবেন। আমার মুড চেঞ্জ হয়ে গেছে। আপনার মুড আর গিরগিটির গায়ের রং মিনিটে কতবার চেঞ্জ হয় বলা মুশকিল। কথাটা বলতে বলতে স্রোত কাব্যের দেওয়া ব্যাগটায় কি আছে দেখার চেষ্টা করলো। ভেতরে কি আছে দেখে খুশিতে ভরে গেল ওর মন। হাসি মুখ করে পিছনে তাকাতেই দেখলো কাব্য দাঁড়িয়ে আছে দরজার সাথে হেলান দিয়ে। ইস, কি সুন্দর এই মানবের দাঁড়ানোর স্টাইল! এই নিয়ে 100 বারের মতো ক্রাশ খেলো সে কাব্য ভাইয়ের উপরে। স্রোত মনে মনে মানে কাব্য সিনেমার নায়কদের থেকে দেখতে কম সুন্দর না, কিন্তু সে মুখে কখনোই বলবে না কাব্য সুন্দর। বেশি প্রশংসা পেলে মানুষের ভাব বেড়ে যায় কিনা। পুরুষালী কণ্ঠ কানে আসতে স্রোত নিজের ভাবনা থেকে বেরুলো। তুই অর্ধ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থেকে আমাকে সিডিউস করতে চাইছিস স্রোত? আরে বললেই তো হয় আমার আদর চাই। কাব্য এগিয়ে এলো স্রোতের কাছে। স্রোত 2 হাত উঁচিয়ে চোখে মুখে ভয় নিয়ে পড়ল। একদম কাছে আসবেন না। কথাটা বলে 1 মিনিটও ব্যয় করেনি স্রোত। শাড়িটা নিয়ে দ্রুত চলে গেছে ওয়াশরুমে। রুমে থেকে চেঞ্জ করলেও বিপদ। কাব্যের মাথায় কখন আবার রোম্যান্সের ভূত চাপে বলা মুশকিল। কাব্যর ঢাকা ব্যাক করলো অবশেষে। আরণ্যক ম্যানশন পরিপূর্ণ হলো সকলের আগমনে। আসার পথে হাসপাতালে গিয়ে কতগুলো টেস্ট করিয়ে এসেছে কাব্য। সব ভুলে ওর মাথায় আপাতত ঘুরছে আমেরিকা যাওয়ার চিন্তা। নিজের কাজকর্ম ছেড়ে এখানে পড়ে থাকতে আর ভালো লাগছে না কাব্যের। কিন্তু যাওয়ার আগে এও জানতে হবে সেদিকে ওকে আক্রমণ করেছিল। কাব্য শুয়ে আছে বিছানায়, স্রোত ঘোরাঘুরি করছে ওর সামনে। কাব্য তখন নীল রঙের একটা শাড়ি এনে দিয়েছিল স্রোতকে, সাথে স্লিভলেস সুন্দর ব্লাউজ। স্রোত এগুলো পরেই বাড়ি পর্যন্ত এসেছে। কাব্য অপলক তাকিয়ে আছে ও নীলাম্বরীর দিকে। কাব্যের নীলাম্বরী নীল শাড়ি পরেছে, লম্বা কালো কেশগুচ্ছ কোমর পেরিয়ে গেছে তার। ফর্সা মুখটায় হালকা মেকআপ করায় চিকচিক করছে যেন। তার উপর নীলাম্বরীর আকর্ষণীয় নীলাভ চোখ দুটো, যে চোখের মায়ায় পড়ে কঠোর রাগী কাব্য পুরোপুরি শান্ত হয়ে গেছে। মাঝে মধ্যে কাব্য নিজেই অবাক হয়। মানুষ আসক্ত হয় মদের নেশায়, আর কাব্য আসক্ত হলো নীলাম্বরীর নীল চোখের মায়ায়। যে অনন্ত মায়া শেষ হবে না কোনো কালে। কি আছে এই চোখে? মায়া, মোহ নাকি অন্য কিছু? কেন এই নীলাভ চোখ দুটো এতটা পাগল করে কাব্যকে? স্রোত ওর গলার গহনাটা দেখছে। আসার সময় দাদি শাশুড়ি এটা পরিয়ে দিয়েছেন ওকে, সাথে অনেকগুলো টাকা সালামিও পেয়েছে। স্রোত মনে মনে ভেবে নিয়েছে এই সবগুলো টাকা দিয়েও বই কিনে বুকশেলফ ভরবে। পরক্ষণেই আবার সেদিনের কথা মনে পড়ে মন খারাপ হলো ওর। কাব্য ওই চিঠিটা দেখার পর স্রোতের শখের বইগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। ওকে মারলেও হয়তো এতটা কষ্ট হতো না যতটা কষ্ট ওই বইগুলো নষ্ট করাই হয়েছে। স্রোত হুলো বিড়ালের মতো গাল ফুলিয়েছে, রেগে তাকিয়েছে কাব্যর দিকে। কাব্য তখনও ওর নীলাম্বরীকে দেখতে ব্যস্ত। স্রোত মনে মনে ইচ্ছে মতো বকা দিল কাব্যকে। কিছু সময় দূর থেকে দেখে কাব্যের সামনে গিয়ে দাঁড়িয়েছে সে। কাব্য ভ্রু কুচকালো, জিজ্ঞাসা করলো স্রোতকে, কি হলো? আরে হলো বিড়ালের মতো গলা ফুলিয়ে আছিস কেন? আপনি আমার বইগুলো নষ্ট কেন করলেন? আপনি জানেন এগুলো আমার কত ফেভারিট। আমার থেকেও প্রিয়? হ্যাঁ, আপনার থেকেও প্রিয়। আমার থেকে ফোন কেড়ে নিয়েছেন আপনি। মাঝে মধ্যে আবার রাগ করে হারিয়ে যান, তখন তো আমি এই বইগুলো পড়েই শান্তি পাই। কিন্তু এখন তো একটা বইও ঠিকঠাক নেই। আমার ইমোশনে আঘাত করার জন্য আমি কখনোই আপনাকে ক্ষমা করব না। কাব্য অবাক। স্রোত ওর মুখে মুখে এত কথা বলছে, তাও সামান্য কয়েকটা উপন্যাসের বইয়ের জন্যে। কাব্য স্রোতের হাত টেনে ওকে বসালো নিজের কাছে। কটমট কণ্ঠে বলল, খুব বেড়েছিস তুই? থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? স্রোত আবারও মুখ ভেঙচি কেটে কাব্যের হাতে চিমটি দিল। সাথে সাথে কাব্যর হাত ছেড়ে দিল। স্রোত অপেক্ষা না করে পালিয়ে গেল রুম থেকে। কাব্যর নীলাম্বরীর যাওয়ার পানে তাকিয়ে মনে মনে হাসছে। ফোনটা হাতে নিয়ে রাহুলকে একটা মেসেজ পাঠিয়ে মাথাটা এলিয়ে দিয়েছে খাটের বোর্ডের সাথে। কাব্যের কথা মতো লিয়া আর স্নিগ্ধকে ওর ফ্ল্যাটে রেখে এসেছে রাহুল। ওরা চাইছিল এক্ষুনি কাব্যের সাথে দেখা করতে। ফোনে কথা বলে কিছুটা শান্ত হয়েছে এখন। কাব্য নিজেই বলেছে সে পুরোপুরি সুস্থ আছে। ওরা অনেক দূর জার্নি করেছে, ঘুম প্রয়োজন। কাব্যের কথা শুনে লিয়া আর স্নিগ্ধ আর বাড়াবাড়ি করেনি। পরে না হয় দেখা করবে বন্ধুর সাথে। এদিকে ইথিকাও এসেছে কাব্যের ফ্ল্যাটে। ওর জানা প্রয়োজন কাব্য ঠিকঠাক আছে কিনা। রাহুলরা সবাই সবটা বুঝিয়ে বলেছে ইথিকাকে। ইথিকাও এখন শান্ত হয়েছে। যতই হোক ও কাব্যকে পছন্দ করত, এখনও যে পছন্দ করে না এমনটা নয়। কাব্য তার পার্সোনাল লাইফে খুশি, তাই ইথিকা নিজের মনের কথা মনেই রেখেছে। সে না হয় সবসময় দূরে থেকেই ভালোবাসবে কাব্যকে। আসার পথে দোয়েল গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। এই সুযোগে দীপ্তকে বাসায় রেখে এসেছিল রাহুল। দোয়েল খুবই বিরক্ত হয়েছে বিষয়টা বুঝতে পেরে, কিন্তু এখন রাহুলের কাজে সব বিরক্তি চলে গেছে। ও রাহুল দোয়েলকে নিয়ে একটা ফুচকার দোকানে এসেছে।
দীপ্তর মুখে সে শুনেছে দোয়েল ফুচকা পছন্দ করে, তাই ওকে এই অসময়ে এখানে নিয়ে আসা। রাহুল আর দোয়েল দুজনেই বসে আছে পাশাপাশি। দোয়েলের হাতে ফুচকার প্লেট, অন্যদিকে না তাকে ফুচকা খেতেই ব্যস্ত সে। নোটিফিকেশনের আওয়াজ পেয়ে ফোনটা হাতে নিয়েছে রাহুল। কাব্যের পাঠানো মেসেজ দেখে চোখ দুটো তার বড় বড় হয়ে খুলে আসার উপক্রম। উপন্যাসের বই দিয়ে কাব্য কি করবে? রাহুল ফোনের স্ক্রিনের দিকে চোখ রেখে পাশে বসে থাকা দোয়েলকে বলল, তোমার ভাই কি পাগল হলো? মাথায় আঘাত পেয়ে বেচারার এই অবস্থা। দোয়েল ফুচকার প্লেটটা হাত থেকে রেখে চোখ মুখ কুঁচকে জিজ্ঞাসা করলো রাহুলকে, মানে? ওর নাকি আস্ত একটা বইয়ের লাইব্রেরি লাগবে। প্রতিটা থাকে থাকে উপন্যাসের বই সাজানো চাই, কিন্তু কাব্য তো বই পড়ুয়া নয়, এগুলো দিয়ে ও কি করবে? দোয়েল কিছু সময় কি যেন ভাবলো। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল ওর। পাশে বসে থাকা রাহুলকে বলল, ভাইয়া বই না পড়লেও স্রোত বই পড়ুয়া, ভাইয়া হয়তো ওকে সারপ্রাইজ দিবে। রাহুল ভাবুক দৃষ্টিতে তাকালো দোয়েলের দিকে, কিছুক্ষণ চুপ থেকে বলল, তাই আমিও তাহলে তোমাকে সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ? তুমি চাইলে বিয়ে করে বাসর সেরে ছোট্ট একটা বাবুই পাখি গিফট দেব। ওটাই হবে তোমাকে দেওয়া আমার সব থেকে বড় সারপ্রাইজ। চোখ দুটো বড় বড় করে রাহুলের দিকে তাকালো দোয়েল। বিষম খেলো সে। এই রাহুল এত ঠোঁটকাটা হলো কবে? কি বলতে কি বলছে আর দোয়েল লজ্জা পাচ্ছে। লোকটাকে কিছু বলছে না বলেই এত বেড়েছে সে। দোয়েলের মুখের সামনে পানির গ্লাস ধরল রাহুল। দোয়েল না খেয়ে উঠে চলে গেল। রাহুল ওর যাওয়ার পানে তাকিয়ে বলল, আজ না হোক কাল তোমাকে আমি নিজের করেই ছাড়বো পাখি। তুমি আমার মনের রানী, আমার মনোহরিণী। বাড়িতে ফেরার পর কেটে গেছে প্রায় অনেকগুলো দিন। সময়ের সাথে সাথে সবকিছুই বদলাচ্ছে, কিন্তু ধ্রুব আর তাহিয়ার সম্পর্কটা সেই আগের মতোই। তাহিয়া বিরক্ত এই সম্পর্কে। এতদিনে না তৈরি হয়েছে স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক, আর রয়েছে ওদের আগের বন্ধুত্বটা। তাহিয়া মাঝে মধ্যে মন খারাপ হয়। ধ্রুব কি কখনো ওকে মেনে নিতে পারেনি? এখনো ধ্রুবের হৃদয়ের এক কোণে স্রোত রয়ে গেছে। তাহিয়া মানে স্রোত মেয়েটা বড্ড সুন্দর, কাজকর্ম সব কিছুতেই গুণী সে, কিন্তু নিজের স্বামীর তার প্রতি এত দুর্বলতা যে সহ্য হচ্ছে না তাহিয়ার। ধ্রুব মাত্রই রুমে ঢুকেছে। ইদানিং ওদের কথা হয় কম। ধ্রুব এখনো চাচার সাথে অফিস সামলাতে ব্যস্ত, তাহিয়াও নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। ধ্রুব বেরিয়ে যাচ্ছে দেখে তাহিয়াও সামনে গিয়ে দাঁড়ালো। তাহিয়ার মতিগতি বুঝতে না পেরে বলল, ধ্রুব কিছু লাগবে? তাহিয়া চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ছাড়লো। মনে মনে ভেবেই নিয়েছে আজ ধ্রুবকে মনের কথা বলবে সে। তুই কি চাইছিস ধ্রুব? আমি চলে যাই এখান থেকে? মানে? তুই মানিস আমি তোর ওয়াইফ? মানবো না কেন? মানিস তবে, কিন্তু তোর কাজে কি বোঝা যায় বলতো? আমি এই বাড়ির আশ্রিতা। এ বাড়িতে আমার থাকা না থাকা সমান। ভ্রু কুচকালো ধ্রুব। মুহূর্তে ফর্সা চেহারাটার আগে রক্তিম হলো। তার হাতের ল্যাপটপটা বিছানায় ছুঁড়ে ফেলে চোখ মুখ কঠিন করে বলল, কি বকছিস পাগলের মতো? তুই এ বাড়ির আশ্রিতা মানে? আম্মু আব্বু তোকে আমার আর দোয়ালের থেকেও বেশি ভালোবাসে তানু। দীপ্ত, কোয়েল, স্রোত ওরা তোকে নিজের বোন ভাবে। চাচু, ছোট মা তাদের ছেলে মেয়ের মতোই স্নেহ করেন তোকে। এরপরও এমন মনে হওয়ার কারণ? তাহিয়া মানে ওকে এ বাড়ির সবাই ভালোবাসে, কিন্তু যার জন্য এ বাড়িতে আসা সে তো ওকে ভালোবাসে না। তাহিয়া হাসলো, তার চিল্লে সুরে বলল, সবার ভালোবাসা দিয়ে আমি কি করব ধ্রুব? তুই তো আমাকে ভালোবাসিস না। ভালোবাসিস আমাকে? ধ্রুবর চোখে মুখে রাগ সরে গেল। চিন্তায় পড়ে গেল সে। ধ্রুব নিজেও জানে না তাহিয়ার প্রতি ওর ফিলিংসটা কেমন। ধ্রুব চায় তাহিয়া তার পাশে থাকুক, কিন্তু তাহিয়ার প্রতি মন থেকে ভালোবাসা জন্মায় না তার। কখনো মনে হয় তাহিয়া ওর খুব কাছের, কখনো আবার মনে হয় তাহিয়া ওর শুধুই ফ্রেন্ড। ধ্রুব যে নিজের মন স্থির করতে পারছে না, কি উত্তর দিবে তাহিয়ার কথায়। ধ্রুবের চুপ থাকাতেই তাহিয়া বুঝে নিল ওর উত্তর। আর এক মিনিটও অপচয় করলো না। সে কাবার থেকে নিজের জামা কাপড় বের করে গুছাতে শুরু করলো। ধ্রুব আগের জায়গাতেই দাঁড়িয়ে কি করবে কি বলবে কিছুই সে বুঝতে পারছে না। মিছে মিছে ভালোবাসি বলাও যে পাপ। ধ্রুব তো জানেই না তাহিয়ার প্রতি ওর এমন টান, ভালোবাসা না অন্য কিছু। হাতে ট্রলি ব্যাগ নিয়ে তাহিয়া দরজা পর্যন্ত যেতে ধ্রুবর হুঁশ ফিরল। ওর হাত ধরে রাগত স্বরে বলল, কি পাগলাম হচ্ছে তানু? কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? তাহিয়ার প্রচন্ড রাগ হচ্ছে। ওর চেনা পরিচিত শান্তশিষ্ট রূপ থেকে বেরিয়ে রণমূর্তি ধারণ করেছে সে। ধ্রুবের থেকে নিজের হাত ছাড়িয়ে রেগে মেগে বলে উঠেছে, চলে যাচ্ছি মানে চলে যাচ্ছি। আমি আর এই বাড়িতে থাকবো না ধ্রুব। চিন্তা নেই, সময় মতো তোকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, মুক্তি দিব তোকে। তাহিয়া পা বাড়ালে ধ্রুব সামনে গিয়ে দাঁড়ালো। আবারও তাহিয়ার হাত ধরে বলল, তানু, আমার কথা শোন, একটু সময় দে আমাকে। ফের একই কাজ করলো তাহিয়া। ধ্রুব থেকে নিজের হাত ছাড়িয়ে কাটকাট গলায় বলল,
আর কত সময় দিব ধ্রুব? তুই আমাকে না ছাড়ছিস না ধরে রাখছিস। এই ধরে রাখা ছেড়ে দেওয়ার মাঝামাঝি ব্যাপারটা কতটা বাজে তুই জানিস? আমি বিরক্ত। মুখে মুখে তর্ক বিরক্ত লাগে ধ্রুবের। শুধু তাহিয়া বলেই নিজের রাগ সংযত রেখেছে সে, কিন্তু এবার যে আর পারছে না, ধৈর্যের বাঁধ ভাঙল তার। আশেপাশে তাকে রুমের সামনে রাখা ছোট্ট টেবিল আর তার উপরে রাখা ফুলদানি সব ফেলে দিল মেঝেতে। সাথে সাথে ভেঙে গেল মাটির ফুলদানি। ধ্রুব সেদিকে খেয়াল করল না। তার রক্তবর্ণ চোখ দুটো আটকে আছে তাহিয়ার দিকে। রাগ মিশ্রিত কণ্ঠে বলল ধ্রুব, যা, চলে যা এখান থেকে, আর আসবি না আমার চোখের সামনে। ধ্রুব, তাহিয়ার চিৎকার চেঁচামেচিতে সাবরিনা বেগম সহ বাকিরা এসে উপস্থিত হয়েছেন জায়গাটিতে। তাহিয়া খেয়াল করলো না অন্য কোনো দিকে। ধ্রুবের থেকে এমন ব্যবহারই সে আশা করেছিল, তাই খুব একটা অবাকও হয়নি। তাহিয়া সাবরিনা বেগমের সামনে গিয়ে বলল ওনাকে, আমি যথেষ্ট বুঝদার আম্মু, বুঝে শুনেই যাচ্ছি। আশা করি আপনারা আমাকে আটকাবেন না। আটকালে আমার খুব খারাপ লাগবে। আমি আত্মসম্মান বিসর্জন দিয়ে এখানে থাকতে চাই না। সাবরিনা বেগম শক্ত মনের মানুষ। এসব ঝগড়া ঝামেলায় উনি বিব্রত হননি কোনো কালে, বরং দুহাতে সামলেছেন সবটা। তাহিয়াকে উনি চেনেন, নিজের ছেলে কেমন তাও জানেন। ধ্রুব তাহিয়াকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু নিজের জীবনে ওর গুরুত্ব এখনো বুঝতে পারেনি সে। কথায় আছে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, ধ্রুবর হয়েছে সেই অবস্থা। তাহিয়া দূরে যাওয়ার প্রয়োজন, তবেই ধ্রুব বুঝবে নিজের জীবনে তাহিয়ার গুরুত্ব। সবকিছু ভেবেই তাহিয়াকে যাওয়ার অনুমতি দিলেন সাবরিনা বেগম। অন্যদেরকে ওকে আটকাতে বারণ করলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে বললেন, নিজের খেয়াল রেখো, এও মনে রেখো আমি আর এ বাড়ির সবাই তোমার সাথে আছি সব সময়। ধ্রুব বিরক্ত হয়ে জায়গা ছাড়লো। তাহিয়ার উপর রাগ হচ্ছে, তার থেকেও বেশি রাগ হচ্ছে ওর পরিবারের সবার উপর। ওদের এমন হাবভাব, দুদিন পর তাহিয়াকে অন্য কারোর সাথে বিয়ে দিতে ওনারা দুবার ভাববেন না। গেটের সামনে বাইকে বসে স্রোতের জন্য অপেক্ষা করছিল কাব্য। ওর আসতে দেরি হচ্ছে দেখে বিরক্ত হয়ে কাব্যই বাড়ি চলে এসেছে। স্রোতকে পুরো রুমে খুঁজেও পেল না সে। ব্যালকনি, ওয়াশরুম সব জায়গায় দেখলো, কোথাও নেই স্রোত। কাব্যের চোখ মুখে চিন্তার ভাঁজ, বুকটা কেমন ধুকপুক করছে, ওর শ্বাস আটকে আসছে বারবার। কোথায় গেল কাব্যের নীলাম্বরী? নীলাম্বরী চোখের আড়াল হলে যে কাব্যের অস্থির লাগে, বুকের বাঁ পাশটায় প্রচণ্ড ব্যথা হয়। কাব্য বেরোতে নিয়েও আবার ফিরে তাকালো। বিছানায় পড়ে থাকা ওর ল্যাপটপের উপর কিছু একটা রাখা আছে ভেবেই কাব্য এগুলো। চোখ আটকালো গোলাপি টিউলিপ ফুল আর হলুদ চিঠির খামে। কাব্য চিঠির খামটা নিয়ে ভেতরে চিরকুটটা বের করলো। চোখের সামনে চিঠিটা ধরতে রাগে রক্তিম হলো ওর পুরো মুখ। ও এ কাজ নিশ্চয়ই স্রোতের। কাব্য আবারও চোখ বুলালো স্রোতের লেখা চিঠিটায়। চিঠি, আমার অপ্রিয় খরগোশ, কেমন আছেন জানতে চাইবো না? নিশ্চয়ই আপনি ভালো আছেন। বুড়ো বয়সে যার কপালে আমার মতো কম বয়সী সুন্দরী গুণবতী লক্ষ্মী বউ জুটেছে, সে কি করে খারাপ থাকবে? ভালো তো নেই আমি, আপনার মতো একটা নির্লজ্জ খরগোশ হাজবেন্ড জুটেছে নাদান স্রোতের কপালে। আপনার মতো বর যার আছে সে শান্তিতেই বা থাকবে কি করে? আপনার বউ হয়ে শান্তি খোঁজা তো বিলাসিতা। আপনার ঘাড় তেরামো সহ্য করার এভারেস্ট জয়ের শিখরে পৌঁছানো সমান তালে কষ্টকর। কিন্তু স্রোত তো গুণী মেয়ে, তাই সে সহ্য করে নেয় সবটা। যাই হোক, চিঠি দিবসের শুভেচ্ছা আমার অপ্রিয় খরগোশ। ইতি, আপনার কিউট ওয়াইফি। চিরকুট হাতে মুড়ে বিছানায় ফেলে দিল কাব্য। ওর মেজাজ বিগড়ে গেছে পুরোপুরি। স্রোত চিঠি দেওয়ার নাম করে ওকে অপমান করলো। একে তো বুড়ো বলেছে, তার উপর আবার অপ্রিয় খরগোশ। কাব্য ভেবেই নিয়েছে আজ থাপড়ে স্রোতের সবগুলো দাঁত নাড়িয়ে দেবে সে। কাব্য ড্রয়িং রুমে এসে খুঁজে চলেছে স্রোতকে। স্রোত পর্দার আড়ালে লুকিয়ে পড়েছে কাব্যকে দেখে। চোখ মুখ দেখেই বুঝে নিয়েছে চিঠি দেখে কাব্যের মেজাজ খারাপ হয়েছে। স্রোত অবশ্য চিঠিটা দিয়েছিল রাগানোর জন্যই, কিন্তু এখন জোর ভয় করছে। কাব্য স্রোতের দুই গালে থাপ্পড় দিবে এ বিষয়ে সে নিশ্চিত। দীপ্ত আর দোয়েল দুজনাই দোতলায় দাঁড়িয়ে থাপ্পড় টাপ্পড় বেচারির মান ইজ্জতের দফা রফা হয়ে যাবে। কাব্যের চোখ পড়ল জানালার দিকটায়। জানালায় বড় বড় পর্দা টাঙানো। কাব্য নিচের দিকে তাকাতেই ফর্সা পা দুটো দেখতে পেল। বুঝে নিল এটাই স্রোত। কাব্য যেই না স্রোতের সামনে গিয়ে দাঁড়িয়েছে, স্রোত পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে বলছে, মানে ভুল হয়েছে আমার। কাব্য নিজের চোখে মুখে সে চেনা পরিচিত গম্ভীর ভাবটা বজায় রেখে বলল, জেনে বুঝে ভুল করলে তো ক্ষমা নেই স্রোত। স্রোত কাঁদো কাঁদো মুখ করে কাব্যকে বলল, আমাকে শাস্তি দেবেন? কষ্ট লাগবে না? আমি না আপনার একমাত্র বউ। উত্তরে কাব্য চোখ মুখ কঠিন করে বড়সড় একটা ধমক দিল স্রোতকে। স্রোত মাথাটা নুইয়ে নিল। রাগ করেছে সে, আর কথাই বলবে না এর আগে লোকটার সাথে। স্রোত চলে যেতে চাইলো কাব্যর পাশ কাটিয়ে, তখনই টান পড়ল হাতে। স্রোতকে কিছু বলার সুযোগ না দিয়ে কাব্য ওকে করে তুলে নিল। বেরিয়ে গেল বাড়ির সদর দরজা পেরিয়ে। দীপ্ত আর দোয়েল সিঁড়িতে দাঁড়িয়েছিল। দীপ্তর থুতনি দোয়েলের ঘাড়ে। চোখ মুখ শক্ত করে সে বলছে, বুঝলে দোয়েল আপু, সিনিয়র আর কাব্য ভাইয়ের
প্রেম দেখতে দেখতে এই দীপ্তর চুল পেকে যাবে, তবুও জীবনে একটা প্রেম ভালোবাসা আসবে না। এইভাবে বেঁচে থাকা যায় নাকি বলো? সত্যি তো, এভাবে বেঁচে থাকা লজ্জার বিষয়। তুই গিয়ে হাড়পি খেয়ে মরে যা, একজন হলেও পৃথিবীর জনসংখ্যা কমবে। এভাবে বলতে পারলে দোয়েল আপু, এক বুক কষ্ট নিয়ে আমি এক্ষুনি বাড়ি ছাড়লাম। কাঁদো কাঁদো মুখ করে কথাটা বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল দীপ্ত। দোয়েল ভালো করেই জানে দীপ্তর বন্ধুদের সাথে দেখা করবে বলেই সেজেগুজে বেরিয়ে গেল, তাই আর রাগ করেছে ভেবে পিছু ডাকেনি সে। কাব্য ফুল স্পিডে বাইক চালাচ্ছে, স্রোত ভয়ে মরছে। কবে জানি বাইক উল্টে পড়ে যায় সে। স্রোতের ভয়ের কারণ বুঝতে পেরে আলতো হেসে বলল, শক্ত করে জড়িয়ে ধরে নিলাম পরি, ভয় নেই, আমি থাকতে তোমার কিচ্ছুই হবে না। কাব্যের কথাটা স্রোতের কানে যেতে চোখ খুলে তাকালো সে। শক্ত করে জড়িয়ে ধরলো কাব্যকে। কিছু সময় পর কাব্য স্রোত পৌঁছালো নিজেদের গন্তব্যে। বাইক থেকে নেমে চারিপাশে চোখ বুলিয়ে বুঝলো স্রোত এটা কাব্যের ফ্ল্যাট। এখানে ওরা আগেও অনেকবার এসেছে, কিন্তু কাব্য তো রেগে গিয়েছিল। তখন স্রোতের মনে হলো কাব্য ওর চত্থাপ্পড় মারবে ওকে, তা না করে ফ্ল্যাটে নিয়ে এলো যে। স্রোতের মুখের সামনে হাত নাচিয়ে বলল কাব্য, কি ভাবছিস এখনো থাপ্পড় মারলাম না কেন? ভিতরে আয়, স্পেশাল থাপ্পড় থেরাপি দিয়ে তোর মুখ ব্যাখ্যা করবো আমি। এত বড় সাহস আমাকে বুড়ো বলো? স্রোত দাঁত দিয়ে জিভ কাটলো, কান ধরে কাব্যকে বলল, বললাম তো ভুল হয়েছে। এই ভুলের ক্ষমা নেই সুরত। আমাকে এমন যখন একটা চিঠি দেওয়ার কথা তুই ভাবলি কি করে? কান ধরছি তো, ভালো আর একটা চিঠি দিব না হয়, ওগুলো তো আমার মনের কথা না। আচ্ছা, মনের কথাগুলো বল দেখি। কাব্যের শান্ত কণ্ঠের প্রশ্নে স্রোতের চোখে মুখে ভয় সরল। মিষ্টি এসে খানিকটা এগিয়ে গেল সে। স্রোতের তুলনায় কাব্যের উচ্চতা বেশি, সেজন্য কাব্যের শার্টের হাতায় টান দিয়ে ওকে নিচু হতে বলল স্রোত। কথা মতো কাব্য নিচু হলো। স্রোত ওর গলা জড়িয়ে ধরল, কানের কাছটা এগিয়ে বলল, আপনি আমার কল্পনার রাজপুত্র কাব্য ভাই, আপনি আমার পরিপূরক। আপনি ছাড়া আমি পুরোপুরি শূন্য। আপনি বিহীন নিজের অস্তিত্ব কল্পনা করতে পারি না আমি। জানেন তো, ইদানিং না আমার একটা অভ্যাস হয়েছে, আপনার বকুনি না খেলে ভালোই লাগে না আমার। রাতে বালিশের জায়গায় আপনার প্রশস্ত বুকে মাথা না রাখলে ঘুম আসে না আমার। এ বাজে অভ্যাস ভালো বলুন তো? আমি মেয়েটা একটু হলেও কঠোর ছিলাম জানেন, কিন্তু আপনি এসে পুরোপুরি এলোমেলো করে দিলেন আমায়। আপনার বকুনি খেলে আমি যেমন রাগ করি, আপনার একটু ভালোবাসা পেলে আমি সেই গোলে মোমের মতো হয়ে যাই। আমি চোখ বন্ধ করি বা খুলে রাখি, ঘুমন্ত অবস্থায় থাকি বা জেগে থাকি, সবসময় না আমি আপনাকেই কল্পনা করি। মনে মনে গল্প সাজাই আপনাকে ঘিরে। আমার উপন্যাসের প্রতিটা পাতায়, প্রতিটা লাইনে আমি ভালোবেসে খুঁজে চলি আপনাকে। আমি আপনাকে ভালোবাসি কাব্য ভাই, নিজের সবটুকু দিয়ে ভালোবাসি আমি। স্রোত এক নাগারে বলে দিল কথাগুলো। অতি আবেগে অষ্টাদশীর আখিজোড়া ছলছল করে উঠল। মুখে তার রাজ্যের মায়া। নীলাম্বরীর এই মায়াবী চেহারায় বিভোর কাব্য। বাতাসের কারণে স্রোতের চোখে মুখে এসে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিল কাব্য। স্রোতের মাথাটা চেপে ধরল নিজের বুকে। ওই চোখ টলমল করছে কাব্যের। স্রোত ওকে এত ভালোবাসে। এই অষ্টাদশী মেয়েটার মন জুড়ে কেবল কাব্যেরই বিচরণ। সে মন উজাড় করে ভালোবাসে কাব্যকে। নীলাম্বরীর মতো নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না কাব্য, কিন্তু কাব্য যে নীলাম্বরীকে ভালোবাসে। কাব্য শক্ত করে জড়িয়ে ধরল স্রোতকে। পৃথিবীতে বোধহয় এই একটাই মানুষ যাকে হারানোর তীব্র ভয় কাব্যের মনে, যে দূরে সরলে কাব্যের হৃৎপিণ্ড ব্যথা হয়, যার অনুপস্থিতি ভীষণভাবে পোড়ায় কাব্যকে। কাব্য এই অষ্টাদশী চঞ্চল হরিণীকে ভালোবাসে, নিজের থেকেও বেশি ভালোবাসে। স্রোত ছোট ছোট চোখ করে তাকালো কাব্যের মুখ পানে। মনে মনে ভাবলো কাব্যের রাগ কমেছে, ওই পচা চিঠির কথা হয়তো ভুলে গেছে এত সময়, কিন্তু না, স্রোতের ভাবনা ভুল। কাব্য স্রোতের চোখে একটা লাল কাপড় বেঁধে দিল, হাত ধরে ফ্ল্যাটের ভিতরে ঢুকতে ঢুকতে বলল, এসব ভালোবাসাময় কথায় কাব্যকে বলাতে পারবি না সুরত, শাস্তি তোকে পেতেই হবে। চোখ বাঁধলেন কেন? গলা কাটবেন নাকি? কাটতেই পারি, তুই ইদানিং কথা বলিস বেশি। স্রোত ভয় পেল মনে মনে। কাব্যের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে সে। কাব্য তো কোনোভাবেই ছাড়ছে না স্রোতের হাত। স্রোতের ছটফটানি দেখে কাব্যকে কোলে তুলে নিল, ধমক দিয়ে বলল, সুরত চুপ থাক, এত ছটপট করলে ছাদের উপর থেকে টুপ করে ফেলে দেবো কিন্তু। স্রোত চুপ করে গেল। বিড়াল ছানার মতো ঘাপটি মেরে বসে রইল কাব্যর কোলে। কাব্য নির্দিষ্ট জায়গায় পৌঁছে কোল থেকে নামালো স্রোতকে। স্রোতের চোখের উপর থেকে কাপড়টা সরিয়ে তাকাতে বলল ওকে। স্রোত ভয়ে ভয়ে চোখ খুলে তাকাতে সামনের দৃশ্য দেখে চমকিত হলো সে। কিছুটা পিছিয়ে আশ্চর্যের সহিত দুই হাত মুখে নিয়ে বলল, এত আস্ত একটা বইয়ের লাইব্রেরি এটা, এগুলো আমার? কাব্য হাসল নীলাম্বরীর হাসি মুখ দেখে। হেঁটে গিয়ে সোফায় বসতে বসতে বলল, না,
আমার তো আরো 3-4টে বউ আছে, তাদের জন্য এত আয়োজন। স্রোত বুঝে নিল এই সারপ্রাইজটা ওর জন্য। ইস্কি সুন্দর লাগছে জায়গাটা। রুমের একদিকে সুন্দর করে বই রাখা শেলফ, কত রকমের কত লেখকের বই সাজানো তাকে তাকে। সবই কি স্রোতের? ওর যে আনন্দ হচ্ছে, খুশিতে নাচতে ইচ্ছা করছে। অমন একটা চিঠি দেওয়ার শাস্তি যদি এত সুন্দর হয়, তাহলে তো স্রোত প্রতিদিন কাব্যকে একটা করে চিঠি দিবে। স্রোতের ঠোঁটের কোণে হাসি লেগে আছে। ছোট ছোট পা ফেলে কাব্যের পাশে এসে বসেছে সে। কাব্য কাছে টেনে নিল স্রোতকে, ওর গালে চুমু দিয়ে কানের কাছটায় গিয়ে বলল। হ্যাপি? সাথে সাথে উত্তর এলো স্রোতের থেকে। অনেক। এবার আমার গিফট চাই। কি গিফট? আমার পুরো তুমিটাকে চাই নীলাম্বরী। স্রোত তাকালো কাব্যের ঘোলাটে চোখ দুটোর দিকে। কেমন নেশা ধরানো চাহনি কাব্যের চোখ দুটোর। স্রোত যেন বশ মানল। কাব্যের গলা জড়িয়ে ধরল সে। প্রেয়সীর সম্মতি পাওয়া মাত্রই ওকে কোলে তুলে নিজের রুমে নিয়ে গেল কাব্য। ধ্রুব মাত্রই অফিস থেকে আসলো। সবাই খাওয়ার জন্য ডাকছিল, কিন্তু ওর মন মেজাজ ভালো নেই, তাই রুমে চলে এসেছে। গায়ের স্যুট খুলে সোফায় ছুঁড়ে ফেলেছে ধ্রুব। ওর ভালো লাগছে না কিছুই। রুমের এসিটা অন করে ধপ করে বিছানায় পড়েছে সে। মাথাটা প্রচণ্ড ব্যথা করায় 2 হাত দিয়ে চেপে ধরেছে। মনের অজান্তে ডেকে বসেছে তাহিয়াকে। তানু, মাথা ব্যথা করছে, মাথাটা টিপে দে তো। পেরিয়ে গেল কয়েক সেকেন্ড। তাহিয়ার সাড়া না পেয়ে রাগ হলো ধ্রুবের। উঠে বসে আশেপাশে তাহিয়াকে খুঁজলো, কিন্তু তাহিয়া তো কোথায় নেই। গেল কোথায়? ধ্রুব ব্যালকনি, ওয়াশরুম সব জায়গায় খুঁজলো তাহিয়াকে। না পেয়ে বিরক্ত হলো সে। সময় অপচয় না করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো ধ্রুব। ডাইনিং টেবিলে তখন দীপ্ত আর দোয়েল ছিল, মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল ওরা। ধ্রুব হঠাৎই ওদের সামনে গিয়ে বলল, দোয়েল, তানু কোথায় রে? দোয়েল কপাল কুচকালো, রেগে তাকালো ধ্রুবের দিকে। ধ্রুব না বুঝে বলল, কি সমস্যা? তানু কোথায়? ওকে ডেকে বল, আমি খুঁজছি। ঢং করবে না একদম। তুমি তো ওকে বাধ্য করেছো এ বাড়ি থেকে চলে যেতে। দোয়েলের কথার মানে না বুঝে প্রথমে রাগ হলো ধ্রুবর, কিন্তু পরক্ষণে আবার হুঁশ ফিরল তার। মনে পড়ল কালকের ঘটনা। তাহিয়া তবে এ বাড়িতে নেই। ধ্রুব তো রেগেছিল ওর উপর। মনের অজান্তেই ওকে খুঁজছে কেন? দীপ্ত কেমন মিটিমিটি হাসছে ধ্রুবের হাবভাব দেখে। ধ্রুব চোখ রাঙিয়ে তাকালে সে বলে উঠেছে, তুমি বৌমনিকে মিস করছো ভাইয়া? তাহলে গিয়ে নিয়ে আসো না। কখনোই না। কথাটা বলে চলে যাচ্ছিল ধ্রুব। দীপ্ত আবারও বলল, কবে দেখবে বৌমনি বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে, তখন কিন্তু কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সময় আছে, কাজে লাগাও ভাইয়া। তুমি আনতে গেলেই বৌমনি চলে আসবে। ধ্রুব ও ভ্রু কুচকালো, রাগ মিশ্রিত কণ্ঠে বলল। বেশি বেঁকেছিস তুই? দীপ্ত হাসছে। হাতে থাকা সিদ্ধ ডিমে কামড় দিয়ে বলছে, না তো, অল্প একটু। ধ্রুবের রাগের মাত্রা ছাড়ালো। দীপ্তর দিকে তেড়ে গেলেই সে তড়িঘড়ি করে টেবিলের নিচে ঢুকে পড়ল। দোয়েল কত কি বলে ধ্রুবকে বুঝিয়ে সুঝে ওর রুমে পাঠিয়ে দিল। বিছানায় শুয়ে আছে স্রোত। কাব্য নিজের মাথায় হাত ঠেকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার নীলাম্বরীর মুখ পানে। স্রোত কখনো চোখ খুলছে, আবার কখনো ঘুরে তাকাচ্ছে কাব্যের দিকে। কাব্য হাসছে বইয়ের পাগলামি দেখে। স্রোতকে দেখছে আর মনে মনে ভাবছে, কাব্য এই মেয়ে এত সুন্দর কেন? ঠিক যেন পুতুলের মতো, রক্ত মাংসে গড়া জীবন্ত পুতুল। আর এই অতি সুন্দর মেয়েটা কাব্যের অর্ধাঙ্গিনী। কাব্য যে ভাগ্যবান নীলাম্বরীকে পেয়েছে সে ভাবলেও অবাক হয় কাব্য। কত বিরক্তি নিয়ে সে এসেছিল বাংলাদেশে। ভেবেছিল এখানে আসলে বিতৃষ্ণা, বিরক্তি, বিষাদ ঘিরে ধরবে তাকে। কাছের মানুষ রূপী বিষাক্ত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসবে তার। আবারও ফিরে যাবে আমেরিকায়। কিন্তু কাব্যের যে পিছুটান হয়েছে। স্রোত এসেছে কাব্যের জীবনে। কাব্যের অন্ধকার জীবনে আধার কাটিয়ে আলোর রেখা ফুটিয়েছে সে। স্রোত এসেছে কাব্যের এখানে এসে। কাব্য ওর স্বপ্নে থাকা নীল চোখে নীলাম্বরীকে পেয়েছে, যাকে সে সর্বক্ষণ কল্পনা করত নিজের পাশে, যার ছবি ফুটিয়ে তুলত রং তুলিতে আঁকা ক্যানভাসে। কে জানতো মনের অগোছালো কাব্য খুঁজে চলেছে যাকে, সে তার এতটা কাছে। কাব্য যে পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে নীলাম্বরীর প্রতি। মাঝে মধ্যে রাগ করে হারিয়ে গেলে সেই আবার ফিরে আসে কাব্য। নীলাম্বরীর চোখের আড়াল হলে কষ্টে হয় কাব্যের। এই বোকাশোকা মেয়েটাকে রেখে কাব্য যাবে কোথায়? ও যে দম আটকে মরে যাবে স্রোত কাছে না থাকলে। কাব্য স্রোতের মুখে হাত বুলালো, পুরো মুখে চুমু দিয়ে বলল, হুট করে এসে এমন মায় জড়ালে কেন মেয়ে? কখনো তুমি হারিয়ে গেলে যে শেষ হবো আমি? তুমি ছাড়া যে আমি অসম্পূর্ণ। স্রোত নিভু নিভু চোখে তাকালো। দৃশ্যমান হলো কাব্যের মুখ। ওর অধরকণে ফুটে ওঠা হাসির দিকে অপলক তাকিয়ে রইল স্রোত। হাসলে কত সুন্দর লাগে এই মানুষটাকে, কিন্তু সে তো কারণ ছাড়া হাসে না। যে মানুষগুলো মাঝে মধ্যে দু একটা কারণে হাসে, তাদের হাসি বুঝি এতটাই সুন্দর হয়? স্রোত কাব্যের গালে ডিম্পল ছুঁয়ে বলল, ইস, ভাবা যায় এই ডিম্পলওয়ালা সুন্দর মানবটি আমার।
কাব্যের ঠোঁটের হাসি চওড়া হলো। স্রোত আজকাল অনেক কথা বলে কাব্যের সামনে। প্রথম স্রোতের যে ভীতু রূপটা ছিল তা আর দেখে না কাব্য। এই চঞ্চল স্রোতকে তার বেশি ভালো লাগে। কাব্য তো চায় নীলাম্বরী ওর সাথে কথা বলুক। কাব্যের এলোমেলো চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল স্রোত, আমি কোথাও হারাবো না কাব্য ভাই। আপনাকে ছাড়াও যে নীলাম্বরীও অসম্পূর্ণ। আপনি বিহীন বেঁচে থাকার চেয়ে আমার কাছে মৃত্যু শ্রেয়। কাব্য শক্ত করে জড়িয়ে ধরল স্রোতকে, চুমু দিল কপালে। কাব্যের ভেতরটায় কেঁপে উঠল। হৃদস্পন্দন হচ্ছে দ্রুত গতিতে। এই মেয়ে বারবার মৃত্যুর কথা কেন বলে? নীলাম্বরী কি জানে না ওর মুখে এমন কথা শুনলে আহত হয় কাব্য? যন্ত্রণা হয় তার বুকে। কাব্য সেই আগের মতোই ধরে রাখলো স্রোতকে, কাপা কণ্ঠে বলল, এমন কথা আর বলবি না সুরত, মেরে ফেলবো একদম। স্রোত আড়ালে হাসলো। যে মানুষটার মুখে মরে যাওয়ার কথা শুনে এতটা ভয় পাচ্ছে সেই কিনা মেরে ফেলার ভয় দেখাচ্ছে। স্রোত জানে কাব্যকে মিছে মিছে ভয় দেখাচ্ছে। স্রোতও কাব্যকে জড়িয়ে ধরল, এমনভাবে জড়িয়ে ধরল যেন ছাড়লেই সে পালাবে। কাব্যের অস্থিরতা আন্দাজ করতে পারছে স্রোত, কেমন কাঁপছে ওর শরীর। বুকের ধুকপুকানি স্পষ্ট শুনছে সে। কাব্য এত ভালোবাসে স্রোতকে, এতটা ভয় পায় ওকে হারানোর। স্রোত হঠাৎই খেয়াল করলো ওদের দরজার সামনে কারো ছায়া পড়েছে। কাব্যকে হাতের ইশারায় দেখাতে বুঝে নিল এই কাজ ওর মাথা মোটা বন্ধুদের মধ্যে কারো। কাব্য স্রোতকে ছেড়ে ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজাটা আধা খোলা ছিল। কাব্য ধাক্কা দিতেই নজরে এলো চশমা পরা দুটো গোল গোল চোখ। বেচারা স্নিগ্ধ এসেছিল এদিক দিয়ে। সে খেয়াল করেনি এটা কাব্যের রুম। কাব্য যে ফ্ল্যাটে এসেছে এও খেয়াল করেনি। ভুলবশত বেচারা দাঁড়িয়ে পড়েছিল এখানে। কিন্তু এখন বুঝতে পারছে নিজের অনিচ্ছায় সে কত বড় ভুল করে ফেলেছে। কাব্য কিছু বলার আগে স্নিগ্ধ দুই হাত দিয়ে নিজের কান ধরে মেঝেতে বসে পড়ল। ভয়ে ভয়ে বলল, বিশ্বাস কর ভাই, আমি তো রোমান্সে বাধা দিতে এখানে আসিনি। কাব্য প্রতি উত্তরে কিছুই বলল না। ভ্রু কুঞ্চন করে তাকিয়ে রইল স্নিগ্ধের ভয়ার্ত মুখের দিকে। স্নিগ্ধ বেচারা সত্যি ভয় পেয়েছে। কাব্য এখন ওকে লাথি মেরে দোতলা থেকে ফেলে দিলে অবাক হবে না। একটা ক্যাবলা মার্কা হাসি উপহার দিয়ে স্নিগ্ধ আস্তে আস্তে উঠে দাঁড়ালো। এক দুই পা করে কিছুটা পিছিয়ে এক দৌড়ে বারান্দা ছেড়ে নিচে নামলো সে। কাব্য চোখ মুখ গম্ভীর করে তাকিয়ে আছে স্নিগ্ধের যাওয়ার দিকে। এদিকে স্রোত এসে কাব্যের পাশে দাঁড়িয়ে পেটে হাত চেপে হাসছে। মধু ওয়াশরুম থেকে বেরিয়েছে মাত্রই। ভিজে চুলগুলো মুছে নিয়ে দাঁড়িয়েছে আয়নার সামনে। পরনে ওর একটা টাওয়েল ব্যতীত আর কিছুই নেই। সুনেহারা হুটহাট রুমে চলে আসতে পারে ভেবে দরজা আটকাতে গেল মধু। তখনই আগমন ঘটল সুনেহারার। মধু থতমতকে জিজ্ঞাসা করলো, তুই এখানে? বাসায় কেউ নেই, নিজের রুমে যা। কেউ নেই তো কি হয়েছে? তুই আর আমি তো আছি। মানে? শোন সুনেরা, তুই আর আমি দুইটা অবিবাহিত মেয়ে ছেলে। আমার রুমে তোর যখন তখন আসাটা বেমানান লাগে না? না লাগে না, কারণ আমি তো ওর ভবিষ্যৎ বউ। আমি তোকে বিয়ে করব না। মধুর সোজাসাপটা জবাব। কিন্তু এ জবাবে যে মন ভেঙে গেল সুনেহারার। এই ছেলে এমন করে কেন? কত কি করে ওর মন পাওয়ার জন্যে আর এভাবে দূরে ঠেলে দেয় বারবার। কিন্তু সুনেহারাও ঠিক করে নিয়েছে এই মধুকে সে নিজের করেই ছাড়বে। নিজেই নিজের আধা ভাঙা মনটা জোড়া লাগিয়ে নিল সুনেহারা। মধুর দিকে এগুতে এগুতে বলল, তাই বুঝি বিয়ে করবি না আমাকে? চিৎকার চেঁচামেচি করি এক্ষুনি লোক ডেকে এনে বলবো তুই আমার সাথে। ভ্রু কুচকালো মধু, রাগত স্বরে বলল, আমি তোর সাথে কি? বিয়ের আগে বাসর করতে চেয়েছিস। মধু হা করে তাকিয়ে রইল মেয়েটার দিকে। রাগে ফুঁসছে সে। সুনেহারাকে ধমক দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে বললেও শুনেনি সে। উল্টো বলেছে ওর ফুপি নাকি দায়িত্ব দিয়ে গিয়েছে ওনার ছেলেকে দেখে রাখার জন্য, তাই সুনেহারা এখান থেকে এক পাও নড়বে না। মধু বেজায় বিরক্ত সুনেহারার কাজে। রক্তিম চোখ দুটো নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, এরকম একটা দজ্জাল মেয়ে জীবনে থাকলে আলাদা কোনো শত্রু লাগে? এই মেয়ের জন্য তোর জীবনে কখনোই সুখ আসবে না রে মধু। সুনেহারা মন দিয়ে শুনলো মধুর কথা। এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে রাগত স্বরে বলল, তুই আমাকে বকছিস? আর এই শান্তিটাকে প্রেম ভালোবাসা করা হচ্ছে আমাকে ঠকিয়ে? আজে বাজে বকিস না তো, দূর হ আমার সামনে থেকে। সুনেহারার প্রচন্ড রাগ হলো। মধুর পরনে থাকা তোয়ালটাতে টান দিয়ে বলল, এবার তোকে কে বাঁচাবে? মধুর চোখ দুটো বড় বড় হয় খুলে আসার উপক্রম। টাওয়েল খুললেই মান সম্মান শেষ। আজই ওর ইজ্জতে দফা রফা করে ফেলবে অশ্লীল মেয়ে। মধু সুনেহারার হাত ঠেলে বলল, অশ্লীল কোথাকার? টাওয়াল স্যার। ছাড়বো না। আগে বল এই শান্তিকে। কি মুসিবতে পড়লাম? টাওয়াল ছাড় বেয়াদব। আমার ইজ্জত লুটতে চাইছিস? লজ্জা নেই তোর? না নেই। এই লজ্জাটা কি জিনিস? খায় না মাথায় দেয়? মধু রাগে হুঙ্কার ছেড়ে বলল। বেশি হচ্ছে কিন্তু। সুনেহারা মনে মনে হাসছে। মধুকে জব্দ করতে পেরে বেশ খুশি সে। মধু এদিকে রাগে ফুঁসছে। শেষে কিনে অশ্লীল মেয়ে ওর মানিজ্জত লুটবে। সুনেহারার অতিরিক্ত বাড়াবাড়িতে বিরক্ত মধু। ওরা দরজার কাছেই ছিল। কেউ আসছে ভেবে মধু দ্রুত দরজাটা লাগিয়ে নিল। সুনেহারার হাতটা ঝাড়া মেরে সরালো নিজের থেকে।
সুনায়রা বেশ অবাক হলো। এর গায়ে তো হাতির শক্তি। কেমন দুষ্টু চাহনিতে ঠোঁট কামড়ে তাকিয়ে আছে ওর দিকে। সুনায়রা গলা খাকারি দিল। গায়ের ওড়নাটা ঠিক করে বেরিয়ে যেতে চাইলে মধু খপ করে ধরে নিল ওর হাত। মধু ওর পরনে টাওয়েলের দিকে ইশারা করে বলল, এবার খোল কি 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 খুলবো? টাওয়াল। ছি। ছি কেন? তুই না আমাকে ভালো করে দেখবি? গায়ে জামা কাপড় নেই, টাওয়ালটাও খুলে দিচ্ছি, ভালো করে দেখে নে। লজ্জারা ঘিরে ধরল মেয়েটাকে। অন্যদিকে তাকিয়ে বলে উঠল, না না, কিছু দেখাতে হবে না। মধু হেসে উঠল। সুনারের দিকে এগুতে এগুতে বলল, কেন বেবি, লজ্জা লাগছে? আজ তোমার সব লজ্জা ভাঙাবো আমি। বাড়িতে কেউ নেই, রুমেও তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। দুজনের মধ্যে হালকা রোমান্স হলে মন্দ হয় না। তুমি আমাকে ভালো করে দেখবে আর আমিও তোমাকে ভালো করেই দেখব। ব্যাপারটা সুন্দর না? সুনায়রা শুকনো ঢোক গিলল। দরজা খোলা আপ্রাণ চেষ্টা করছে সে। কোনোভাবে এখান থেকে বেরিয়ে গেলেই বাঁচে। মধু আরেকটু কাছে এলে সুনায়রা আটকে উঠে বলল, মোটেও না, ব্যাপারটা বিচ্ছিরি হবে। বলতে বলতে দরজাটা খুলে নিল সুনায়রা। শান্তির প্রশ্বাস ছাড়ল সে। দৌড়ে পালালো মধুর রুম থেকে। মধু দরজার সাথে হেলান দিয়ে তাকিয়ে রইল সুনায়রা যাওয়ার পানে। প্রথমে হাসলেও পরে কি যেন ভেবে চোখ মুখ কালো করলো সে। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমাদের কখনোই এক হওয়া হবে না সুনেরা। তুই পবিত্র ফুল আর আমি পাপ। রক্তের দাগ লেগে আছে আমার হাতে। আমি কি করে নষ্ট করি তোর সুন্দর জীবন? তুই বরং আমার থেকে দূরেই থাক। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হাঁটছে কাব্য। কখনো কখনো আবার কানে ফোন লাগিয়ে কারোর সাথে গুরুত্বপূর্ণ কথা বলছে। চারিদিকে গরম পড়েছে। নাজেহাল অবস্থা মানুষের। এই গরমে টিকে থাকায় যেন কষ্টকর। বাইরে এত রোদ পড়েছে জানলে কাব্য কখনোই বেরোতো না। কাব্য যেখানে দাঁড়িয়ে আছে লোকজনের সমাগম, সেখানে এত মানুষ চিৎকার চেঁচামেচি কথাবার্তায় মাথা ঘুরছে কাব্যের। বিরক্ত লাগছে ওর। হাত পা কেমন কাঁপছে। কাব্য লোকজন পছন্দ করে না। বেশি মানুষের চিৎকার চেঁচামেচিতে ওর দম বন্ধ লাগে। বেশি কিছু না ভেবে জায়গা ছাড়লো কাব্য। কিছু দূর যেতেই এক ভদ্রলোকের সাথে ধাক্কা লাগলো ওর। ওনার হাত থেকে বাজারে সব জিনিসপত্র পড়ে গেল। ভদ্রলোক কিছু না বলে একটা একটা করে তুলে নিলেন। এসব কাব্য ওনাকে হেল্প করতে চেয়েও পারল না। ওর যে অস্বাভাবিক লাগছে সব। ভদ্রলোকও হয়তো বুঝেছেন, চোখের ইশারায় শান্ত হতে বলেছেন কাব্যকে। কাব্য খুশি হলো। ওনাকে সরি বলে চলে যাচ্ছিল, তখনই মনে হলো পাশ দিয়ে অতি পরিচিত কেউ হেঁটে গেল। কাব্য দ্রুত তাকালো পিছু ফিরে। ওর আম্মুর বয়সী কেউ একজন হেঁটে যাচ্ছেন সামনে দিয়ে। কেমন মা গন্ধ ভদ্রমহিলার শরীরে। কিছু মুহূর্তের জন্য কাব্যের মনে হলো উনি ওর আম্মুই। ভদ্রমহিলার প্রতি অদ্ভুত টান অনুভব করলো সে। এগোতে নিলেই রাহুল ওর হাত ধরে বলল, কোথায় যাচ্ছিস? সামনে ভিড় জমেছে, আমার সাথে চল। কোথায় যাব? ভুলে গেলি? আমাদের হসপিটাল যাওয়ার কথা। আজ তোর টেস্টের রিপোর্টগুলো আনতে হবে। কাব্য উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো রাহুলের কথায়। আবারও তাকালো ওইদিকে, কিন্তু ওই ভদ্রমহিলা তো চলে গেছেন জায়গা ছেড়ে। কাব্য কি তবে ভুল দেখেছে? ওর আম্মু এখানে আসবেনি বা কি করে? দূর, সব কেমন বিরক্তিকর লাগছে। কি যেন মিস করছে কাব্য, কিন্তু কার শূন্যতা অনুভব করছে বুঝতে পারছে না সে। কাব্য আর রাহুল দুজনেই গিয়ে গাড়িতে বসলো। রাহুল আজ ড্রাইভ করবে। কাব্যের মাথা ঠিক নেই। বড় একটা শ্বাস ছেড়ে কেবল চোখটা বন্ধ করেছে কাব্য। রিংটন বেজে উঠল ওর ফোনে। তড়িঘড়ি করে ফোনটা বের করতেই দেখলো লিয়ার নাম্বার থেকে কল এসেছে। ভেবে নিল এটা স্রোত। আসার আগে বলেছিল কোনো দরকার হলে লিয়াকে বলতে। দেরি না করে কাব্য কলটা রিসিভ করলো। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো অতি পরিচিত মেলি কণ্ঠস্বর। শুনেছি, কি লাগবে বলো। আমি ও বাড়িতে যাই। কেন? ফুপার শরীর খারাপ। দীপ্ত আর দোয়েল আপু আমাদের নিতে আসলো। আপনি তো নেই, আমি যাই। যেতে হবে না। স্রোতের মন খারাপ হলো। সাহস সঞ্চয় করে আবারও বলল কাব্যকে, যাই না। স্রোতের কথার উত্তরে বেশ রাগ হলো কাব্যের। গম্ভীর ভাব বজায় রেখেই বলল, অনেক দিন হলো তোর কানের নিচে থাপ্পড় পড়ে না। থাপ্পড় খাওয়ার শখ জাগলো বুঝি? আমি আসার আগে রুমের বাইরে পা পড়লে ভালো হবে না স্রোত। কাব্য কেটে দিল কলের লাইন। স্রোত মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, মিছে মিছে কি খরগোশ বলি? তাহিয়াদের বাড়ি এসেছে ধ্রুব। কেন এসেছে সে নিজেও জানে না। এত দূর তো আসলো, কিন্তু এখন সাহস করে ভেতরে যেতে পারছে না। তাহিয়ার আব্বু কি জানেন ওদের ঝামেলার বিষয়ে? ধ্রুব তো ওনাকে কথা দিয়েছিল তাহিয়াকে ভালো রাখবে। সবটা শুনে নিশ্চয়ই রেগে আছেন ওর উপর। ধ্রুব ভাবছে ভেতরে যাবে কি যাবে না। তখন এক পিচ্চি দৌড়ে যাচ্ছিল সামনে দিয়ে। ধ্রুবকে দেখে জিজ্ঞাসা করলো, আপনি বুঝি আপুকে দেখতে আসলেন? ভ্রু কুচকালো ধ্রুব। বুঝতে না পেরে বলল, মানে কে কাকে দেখতে আসবে? ও মা, আম্মু যে বললো আজ তাহিয়া আপুকে দেখতে বরপক্ষ আসবে। বাচ্চা ছেলেটা কি বুঝে কথাটা বলল সেই জানে।
কিন্তু ধ্রুবের চোখ মুখের ভাবভঙ্গি যে পরিবর্তন হয়ে গেছে কথাটা শোনা মাত্রই তীব্র রাগে ফুলে উঠেছে কপালে শিরা, ফর্সা মুখটা ধারণ করেছে তামাটে বর্ণ। ধ্রুবের লাল লাল চোখ দুটো চাহনি দেখে ভয় পেল বাচ্চাটা, দৌড়ে পালালো সামনে থেকে। ধ্রুবর মেজাজ বিগড়ে গেছে। মাত্র তো কিছুদিন হলো তাহিয়া এখানে এসেছে, এর মধ্যেই তাহিয়া এত দূর ভেবে নিয়েছে ওকে দেখতে চলে এসেছে। ধ্রুব দাঁড়িয়ে থাকতে পারল না জায়গাটায়, দ্রুত পায়ে হেঁটে চলে গেল তাহিয়াদের বাড়ির ভেতরে। তাহিয়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে, ওর মামি জোর করে সাজগোজ করাচ্ছেন। ভদ্রমহিলা জানে না তাহিয়া বিবাহিত, হুট করে আসার ওর আব্বুও কিছু বলতে পারেনি। উনি বেশ রাগী, মেয়ের বিয়ে সম্পর্কে আগে কিছু জানানো হয়নি বলে আবার ঝামেলা বাঁধাবেন, ঝগড়াঝাটি করে চলে যাবেন আজই। ওনার অনেক দিনের ইচ্ছে তাহিয়াকে ছেলের বউ বানাবেন, কিন্তু ওনার যে ছেলে নেই, নিজের ছেলে না থাকলেও কি হবে, ভাইয়ের ছেলের বউ বানাবেন তাহিয়াকে। এই ভেবে আজ কাউকে কিছু না জানি উনি আসতে বলেছেন ওদেরকে। তাহিয়া এদিকে বেজায় বিরক্ত, না পারছে সহ্য করতে, না পারছে কিছু বলতে। ভদ্রমহিলা পা থেকে মাথা পর্যন্ত তাহিয়াকে পর্যবেক্ষণ করে বললেন, বাহ, কি মিষ্টি লাগছে তোকে তাহিয়া, এক দেখাতেই আমার ভাইপোর পছন্দ হয়ে যাবে। ধৈর্যের বাঁধ ভাঙল তাহিয়ার। মামিকে বলতে চাইলো সে বিবাহিত, তখনই চোখ গেল দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ধ্রুবর দিকে। তাহিয়া গিলে ফেলল মুখের কথা। ভদ্রমহিলা আবারও বললেন, কিছু বলবি? তাহিয়া ভালো মেয়েদের মতো দুই দিকে মাথা নাড়ালো। তখনই ভদ্রমহিলার কানে ভেসে এলো কার কর্কশ কণ্ঠস্বর। কি হচ্ছে এখানে? তাহিয়া আর ওর মামি দুজনেই তাকালেন দরজার দিকে। বুকে দুই হাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ধ্রুব। কণ্ঠে তেজ, কিন্তু চেহারাটা তার বরাবরের মতোই শান্ত। ধ্রুবকে দেখে ভদ্রমহিলা ভ্রু কুচকালেন। কে এই ছেলে? তাহিয়ার বেডরুম পর্যন্ত আসার সাহস পেল কি করে? রাগত স্বরে বললেন, কি হচ্ছে মানে? তুমি কে? ধ্রুব ততক্ষণে তাহিয়ার সামনে এসে দাঁড়িয়েছে, চোখ মুখ কঠিন করে ওকে বলছে। তানু, তুই বল আমি কে? তাহিয়া উত্তরে বলল, আপনি কে? ধ্রুব অবাক হলো। তাহিয়া ওর সাথে এভাবে কথা বলছে। তাহিয়াকে স্মৃতিশক্তি হারিয়েছে, ওকে চিনতে পারছে না কেন, নাকি ইচ্ছে করে অপমান করছে ওকে? ধ্রুব শক্ত করে চেপে ধরল তাহিয়ার হাত, কণ্ঠে তেজ নিয়ে বলল, আমি কে মানে? ঢং করছিস তুই? তাহিয়ার মামি বুঝতে পারছেন না কিছুই। একবার তাকাচ্ছেন ধ্রুবর দিকে, তো আরেকবার তাকাচ্ছেন তাহিয়ার দিকে। তাহিয়া কেন কিছু করছে না ছেলেটাকে, ওদের সম্পর্ক কি? ততক্ষণে তাহিয়ার আব্বু এসে দাঁড়ালেন ওদের সামনে। ধ্রুব নিজের চোখে মুখের গম্ভীর ভাব বজায় রেখে ওনাকে বলল, আঙ্কেল আপনারা যান, আমি তানুর সাথে কথা বলবো। ভদ্রমহিলা চোয়াল শক্ত করে কাটকাট গলায় বলে উঠলেন, যাব মানে? তুমি একটা বাহিরের ছেলে হয়ে একা রুমে তাহিয়ার সাথে কি কথা বলবে? যাই কথা হোক, আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। তাহিয়ার আব্বুর কেমন অস্বস্তি হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এত কিছু হবে উনি জানতেন না, মাত্রই কিছুক্ষণ আগে শুনলেন সবটা। মাথায় ওনারও আগুন জ্বলছে, কিন্তু এই অবুঝ মহিলাকে বুঝ দেবেন কি করে? মেয়ে মানুষের এমনিতেই 2 লাইন বেশি বুঝে ভদ্রমহিলা শটান দাঁড়িয়ে রইলেন ওখানেই। ধ্রুবর মেজাজ খারাপ হলো, রেগে বলল, যাবেন মানে এখনই এখান থেকে যাবেন। ধ্রুবের ধমকে কেঁপে উঠলেন ভদ্রমহিলা। কিছু বলতে যাবেন, তখনই আটকালেন তাহিয়ার আব্বু। ওনাকে নিয়ে গেলেন রুম থেকে। ধ্রুব গিয়ে শব্দ করে দরজাটা লাগিয়ে এলো। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রইল তাহিয়ার দিকে। এই প্রথম বোধহয় ধ্রুবকে এতটা রাখতে দেখেছে তাহিয়া। চোখের চাহনি দিয়ে যেন ওকে ভস্ম করে ফেলছে লোকটা। সুনায়রাকে নিয়ে শপিং মলে এসেছে মধু, নিজের ইচ্ছে মতো সে আসেনি। এসেছে মায়ের বকুনি খেয়ে। এদিকে কাব্য এসেছে স্রোতকে নিয়ে। ও বাড়ি যেতে দেয়নি বলে স্রোতের অনেক মন খারাপ। কাব্য লিয়ার থেকেই শুনলো মন খারাপ হলে মেয়েদের গিফট দিতে হয়, তাই কাব্য স্রোতকে শপিং করাতে নিয়ে আসলো। সাথে ওর বন্ধুরাও এসেছে, তবে ওরা চলে গেছে অন্যদিকে। কাব্যের ফোনে বারবার কল আসায় বিরক্ত হচ্ছে সে। স্রোতকে একটা জায়গায় দাঁড় করিয়ে কিছু দূরে চলে গেল কাব্য। যাওয়ার আগে বারবার ওকে বলেছে জায়গা থেকে না নড়তে। স্রোত বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকিয়ে সায় জানিয়েছে কাব্যের কথায়। স্রোতকে দাঁড় করিয়ে রেখে সেই যে কাব্য গেল, এখনো ফোনে কথা বলে যাচ্ছে। স্রোতের বিরক্ত লাগছে, এমনিতেই গরম, তার উপর আবার বোরখা হিজাব পরিয়ে ওকে প্যাকেট বানিয়ে নিয়ে এসেছে কাব্য। স্রোত 1 পা 2 পা করে কিছু দূর যেতেই ছোট্ট একটা সাদা রঙের বিড়াল চোখে পড়ল। বিড়ালটা এদিক ওদিক দৌড়াচ্ছে, কাউকে যেন খুঁজছে সে। হয়তো ভুল করে এখানে চলে এসেছে, এখন আর যাওয়ার পথ খুঁজে পাচ্ছে না। স্রোতের কেমন মায়া হলো, পিছু নিল বিড়ালটার। একটা জায়গায় গিয়ে বিড়াল ছানাটা থামলো। স্রোত ওটাকে কোলে তুলে নিল সাথে সাথে। বিড়াল কত কিউট,
ওর কাব্য ভাইয়ের মতো, এটাকে সাথে করে নিয়ে গেলে মন্দ হবে না। কিন্তু কাব্যকে বিড়াল পছন্দ করে, যদি আবার বকাঝাকা দেয় স্রোতকে। স্রোত হাঁটছে আর কথা বলছে বিড়ালটার সাথে, তখনই সামনে দিয়ে পরিচিত কাউকে যেতে দেখলো সে। স্রোত পিছু নিল, মানুষটার কপালে ভাঁজ পড়লো স্রোতের। কাব্য এদিকে কোথায় যাচ্ছে বুঝে পেল না সে। স্রোত ওই বিড়ালের বাচ্চাটাকে কোলে নিয়ে এগিয়ে গেল কাব্যের পিছু পিছু। কিছু দূর গিয়ে আর খুঁজে পেল না মানুষটাকে। স্রোতের মনে হচ্ছে ও অচেনা এক জায়গায় এসে পড়েছে। এদিক সেদিক তাকিয়ে বারবার খুঁজে চলেছে কাব্যকে, কিন্তু কাব্য কোথায় হারিয়ে গেল। স্রোত পা বাড়ালো চলে যাওয়ার জন্যে, তখনই কানে এলো কারো গলা ফাটানো চিৎকার। হয়তো কোনো বিপদে পড়ে এভাবে চিৎকার চেঁচামেচি করছে লোকটা, বারবার সাহায্য চাইছে আর বলছে তাকে বাঁচাতে। স্রোত এগিয়ে গেল সামনের দিকে। কিছু দূর যেতেই পরিচিত কাব্যের অবয়ব চোখে পড়ল তার। ভয় আর আতঙ্কে কেঁপে উঠল ওর ভেতর, ধুকপুকানি শুরু হলো বুকে। এ কি দেখছে স্রোত? অন্ধকার নিস্তব্ধ একটা গলি, আশেপাশে আবর্জনা, তার মধ্যে দাঁড়িয়ে কাব্য। মাটিতে পড়ে আছে মাঝবয়সী এক লোক। লোকটার মুখ কেমন থেতলে গেছে, বুকে ধারালো ছুরির আঘাতে স্পষ্ট। কাব্যের হাতে রক্তে মাখা ধারালো ছুরি, ওর ঠোঁটের কোণে লেগে থাকা পৈশাচিক হাসি দেখে অন্তরাত্মা কেঁপে উঠল স্রোতের। বলে থাকা বিড়ালটাকে ছেড়ে দিয়েছে ততক্ষণে। কিছুটা পিছিয়ে গিয়ে কাপা কণ্ঠে বলে উঠেছে, আপনি এটা কি করলেন? স্রোতের সামনে দাঁড়িয়ে থাকা মানবটি ভ্রু কুচকে চোখ মুখে চরম বিরক্তি নিয়ে তাকালো ওর দিকে। মেয়েটা ভয় পেয়ে গেছে ভেবে দ্রুত তার কাছে এসে বলল। এই মেয়ে, চুপ একদম। আর একটা কথা বললে এইখানেই মেরে ফেলবো। স্রোত ভড়কালো, কেঁপে উঠল ওর গলার স্বর। আপনি খুন করেছেন? হ্যাঁ করেছি। তুই বাড়াবাড়ি করলে তোমার অবস্থাও ওর মতন হবে। স্রোতের মাথা ঘুরছে, শরীর কাঁপছে ওর। কাব্য এসব কি বলছে? স্রোত যে নিতে পারছে না এসব। স্রোতের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি কাব্য নয়, ও হলো মধু। সে নিজেও বিরক্ত হলো নিজের বোকামতে। এদিকে লোকজন নিয়ে খবর পেয়েই তো আসলো, তাহলে এই মেয়ে হুট করে কোথা থেকে এলো? ওর প্ল্যান গড়বড় হলে সর্বনাশ হয়ে যাবে। মধুর সিক্স সেন্স বলছে এদিকে কেউ আসছে। স্রোতের হাত ধরে দ্রুত ওকে নিয়ে গেল অন্যদিকে। স্রোত ভয় পেয়ে চিৎকার দিতে নিলে মধু ওর মুখ চেপে গলায় ছুরি ধরে বলল, চুপ চুপ, একদম চুপ, মেরে ফেলবো কিন্তু। স্রোত চুপ করলো। মধু আড়াল থেকে দেখলো এই লোকটার সামনে এসে সুনেহারা বসেছে। ওর পাশেই মধুর বয়সী একটা ছেলে। ওরা নিজেদের মধ্যে কথা বলছে, কখনো আবার কানে ফোন ধরে অন্য কারোর সাথে কিছু নিয়ে আলোচনা করে। বিষয়টা দেখে মনে হচ্ছে সুনেহারা কোনো অভিজ্ঞ আইনজীবী। সুনেহারা এটা সেটা অর্ডার করছে আর লোকটিও ওর আদেশ পালন করছে। কেমন অভিজ্ঞদের মতো পর্যবেক্ষণ করছে সবটা। ওর মুখের হাবভাব এতটা স্বাভাবিক যেন এরকম কত লাশ দেখেছে সে আগেও। এখানে এমন ঘটনা ঘটবে তা সুনেহারা আগে থেকে জানতো, কিন্তু মধু যে সুনেহারাকে নরম মনের একটা নিষ্পাপ মেয়ে বলে জানে, যে রক্তে ভয় পায়, লাশ দেখলে যার প্যানিক অ্যাটাক হয়, তাহলে সুনেহারা এখানে কি করছে, কার সাথেই বা কথা বলছে? মধুর মস্তিষ্ক যা বলছে তাই কি সঠিক? কিন্তু সুনেহারার প্রফেশন তো পুরোপুরি আলাদা। সুনেহারা এদিকে আসছিল যেখানে মধু আর স্রোত দাঁড়িয়ে আছে। দেখে ফেলবে ভেবে মধু দ্রুত স্রোতকে নিয়ে চলে গেল অন্যদিকে। গাড়িতে বসে আছে স্রোত, পাশেই মধু ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে। মধু সাথে থাকা জাফর নামের ছেলেটা। স্রোতের প্রচন্ড ভয় করছে। পাশে বসে থাকা যুবকটিকে খেয়াল করলো সে, বুঝলো এটা ওর কাব্য ভাই নয়। কাব্যের মতো লোকটার গালে খোঁচা খোঁচা দাড়ি নেই, রংটাও কাব্যের থেকে কিছুটা মলিন, পরনের সাজ পোশাক পুরোপুরি ভিন্ন। এ স্রোতের কাব্য ভাই হতেই পারে না, কোনোভাবেই না। স্রোত জানে কাব্য ভাই রাগী বদমেজাজি, কিন্তু সে কখনোই মানুষ মারবে না। মানুষ মারার মতো অন্যায় কাব্য করতে পারে না। তাহলে ছেলেটাকে, এ যে হুবহু কাব্যের প্রতিচ্ছবি। স্রোত ভয়ে ভয়ে বলল, আপনি কে? মধু রেগে তাকালো স্রোতের দিকে, চোখ দুটো যেন শান্তি খুঁজে পেল ওর। এতক্ষণ দেখলো মেয়েটার মুখ। এই মেয়ে কত সুন্দর। মধুর মনে হচ্ছে আসমানের পরি নেমে এসেছে মাটিতে। কেমন ভ্রম ধরে যাচ্ছে ওর। কে এই মানবী? মধু বোধহয় প্রথমে এত সুন্দর কাউকে দেখলো। এই মেয়ে যে অনেকটা ওর আম্মুর মতো। নিজের আজে বাজে ভাবনায় নিজে বিরক্ত হলো মধু। ওর আম্মুর সাথে এই মেয়ের কোনো সম্পর্ক থাকবে কি করে? মধু চোখ রাঙিয়ে স্রোতের দিকে তাকিয়ে বলল, একদম চুপ। তোমার জন্য আমি মরতে মরতে বেঁচে গেছি, তোমাকে তো আমি এমনি এমনি ছেড়ে দেব না। স্রোত কেঁপে উঠল, কিছুটা সরে গেল সে। কি করতে চাইছে এই লোকটা? কাব্য নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে স্রোত ওর পাশে নেই। কাব্য কি ঠিক আছে? হয়তো চিন্তা করছে স্রোতের জন্য। স্রোত কিভাবে ফিরে যাবে মানুষটার কাছে? স্রোত চোখ বন্ধ করলো, সামনে ভেসে উঠলো কাব্যের মুখটা। স্রোত আবারও তাকালো মধুর দিকে, মিনতি করে বলল, আমায় যেতে দিন প্লিজ। আপনার সম্পর্কে আমি কাউকে কিছু বলবো না। হুম, তোমাকে যেতে দিলেই আমি ফাঁসবো। আমি তো বলছি আমি কাউকে কিছু বলবো না। চুপ একদম। আমি মেয়েদের বিশ্বাস করি না। স্রোতের হাসি পেল কোনো এক মায়ের পেট থেকে বেরিয়ে, আবার বলছে মেয়েদের বিশ্বাস করে না। স্রোত লোকটাকে বলল, নিঃসন্দেহে আপনার আম্মু একজন মেয়ে, ওনাকে বিশ্বাস করেন আপনি? মধু রেগে বলল, এই মেয়ে, তুমি নিজের সাথে আমার আম্মুকে মেলাচ্ছ? এত সাহস তোমার?
স্রোতের চোখ মুখ শক্ত, মনে মনে সাহস সঞ্চয় করেছে সে এখান থেকে যাবে। কাব্য যে ওকে না পেলে পাগল হয়ে যাবে। স্রোত তো জানে ওর অনুপস্থিতি অন্য কাউকে কষ্ট না দিলেও কাব্য ভাইকে ভেঙে চুরে শেষ করে দিবে। স্রোতের ভাবনায় ছেদ পড়ল। জাফর ছেলেটা মধুকে ডেকে বলল, ভাই সামনে পুলিশের লোক। মধুর মেজাজ খারাপ হচ্ছে। প্রথম এমন ঝামেলায় পড়ল সে। সবটা হয়েছে এই মেয়ের জন্য। মধুর তো ইচ্ছে করছে এক্ষুনি এই মেয়েকে গলা টিপে মেরে ফেলতে, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকালে যে উড়ে যাচ্ছে সব রাগ। মেয়েটা যে ফুলের মতো সুন্দর আর নিষ্পাপ, ওকে মধু মারবে কি করে? মধু বিরক্ত ভঙ্গিতে সামনে তাকালো, দেখলো শার্ট প্যান্ট পরিহিত সুনেহরাকে দাঁড়িয়ে থাকতে। যদিও সুনেহরা ওকে দেখেনি, কিন্তু ওকে এখানে এভাবে দেখে অবাকে চূড়ান্ত সীমায় পৌঁছালো মধু। সুনেহরা এখানে কি করছে? ওর সাজ পোশাকই বা এমন কেন? মধুর মন যা বলছে তাই কি সঠিক? যাই হোক, ওকে আপাতত যেতে হবে এখান থেকে। সুনেহরা বিষয়টা পরে দেখে নিবে। মধু উপায় না পেয়ে স্রোতকে গাড়ি থেকে নামিয়ে দিল। ওদের গাড়িটা দ্রুত বেগে ছুটে গেল জঙ্গলের রাস্তা দিয়ে। সুনেহরার হঠাৎই চোখ গেল স্রোতের দিকে। মনে হলো এই মেয়েকে সে আগেও দেখেছে। হ্যাঁ, মনে পড়েছে সুনেহরার। ওর ফ্রেন্ড দোয়েলের সাথে অনেকবার এই মেয়েটাকে দেখেছে। সুনেহরার কেমন সন্দেহ হলো। তুফানের গতিতে যে গাড়িটা ছুটে গেল ওটা আসলে কার? সুনেহরা স্রোতের সামনে গিয়ে দাঁড়ালো, ভালোভাবে পরখ করলো মেয়েটাকেও। কেমন কাঁপছে, হয়তো অসুস্থ। চোখে মুখে প্রচন্ড ভয় স্রোতের। সুনেহরা ওকে জিজ্ঞাসা করলো, স্রোত, তুমি আমাকে চিনতে পারছো? কি হয়েছে তোমার? এখানে কি করছো? স্রোত এক দেখাতে চিনে ফেললো সুনেহরাকে। এই মেয়েটাকে সে দেখেছে অনেকবার। দোয়েলাপুর ফ্রেন্ড সে। অচেনা জায়গায় পরিচিত কাউকে দেখে স্রোত কিছুটা স্বস্তি পেল। উপর নিচ মাথা নাড়িয়ে বোঝালো সে সুনেহরাকে চিনে। মিষ্টি হেসে বলল, সুনেহরা, আর ইউ ওকে? তোমার বাড়িতে কল দিব আমি? স্রোত তখন সাহস করে সবটা বলতে চাইলো সুনেহরাকে, কিন্তু ওই ছেলেটা যে দেখতে একেবারে কাব্যের মতো। যদি ভুলবশত ওরা কাব্যকে দোষী ভাবে, ওই লোকটার খুনি যদি কাব্য ভাইকে বানিয়ে দেয়, এই ভেবে মুখের কথা গিলে ফেললো স্রোত। ভেবে নিল এসব কাউকেই বলবে না। সুনেহরা আবারও কিছু জিজ্ঞাসা করলে স্রোত ওকে বলল, আমাকে বাড়ি দিয়ে আসবে আপু? আমার ভয় লাগছে এখানে। সুনেহরা বয়সে স্রোতের থেকে বড়ই হবে। মেয়েটাকে দেখে অদ্ভুত এক টান হলো ওর। মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, হ্যাঁ, দিয়ে আসবো। তার আগে বলো, ওই গাড়িটা কার? তুমি কি করে এখানে আসলে? স্রোত মাথাটা নুইয়ে নিল, মিনমিনি কণ্ঠে বলল, ওই গাড়িটা কার আমি জানি না। আমি আসলে রাস্তা হারিয়ে এখানে চলে এসেছি। আমায় বাড়ি দিয়ে আসো প্লিজ। আদুরে মেয়েটার এমন মিনতি অবজ্ঞা করতে পারল না সুনেহরা। ও কাজে এখানে এসেছে, তাও কমপ্লিট। তাই ভাবলো স্রোতকে ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। দিনের আলো কেটে গিয়ে রাতের আধারে ঢেকে যাচ্ছে চারিপাশ। কাব্য সে কখন থেকে খুঁজে চলেছে স্রোতকে। তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে পুরো শপিং মল। সিসিটিভি ফুটেজে কিছুই পায়নি সে। আশেপাশের প্রত্যেকটা দোকান বাড়ি খুঁজে ফেলেছে কাব্য আর ওর বন্ধুরা। বাড়িতে কল দিয়েও জানানো হয়েছে সবটা, কিন্তু স্রোত তো বাড়িতেও যায়নি, কোথাও নেই সে। কাব্যের রাগ লাগছে স্রোত কেন শুনে না ওর কথা, বা চিন্তা হচ্ছে এই ভেবে ও ঠিক আছে তো। কোথায় গেল কাব্যের নীলাম্বরী? ওর যে দম বন্ধ লাগছে। কাব্যের কাঁধে হাত দিয়ে বলছে রাহুল, চিন্তা করিস না কাব্য, আমরা স্রোতকে পেয়ে যাব। কোথায় পাবো রাহুল? ওর কাছে তো কোনো ফোনও নেই। আমি কিভাবে জানবো আমার নীলম্বরী কোথায় আছে? কোথায় গিয়ে বা খুঁজবো ওকে? আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, পাগল পাগল লাগছে। আমাকে এত টেনশন দিচ্ছ তো? ওকে একবার খুঁজে পাই, মেরে ফেলবো একদম। রাহুল শুরু থেকে দেখেছে কাব্যের অবস্থা। ওর চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, শরীর কাঁপছে রীতিমতো। স্রোতকে খুঁজতে এদিক সেদিক ছুটে চলেছে এত সময় ধরে। ইতিমধ্যে পুলিশ স্টেশনেও গিয়ে জিডি করেছেন ওর চাচা, কিন্তু রেজাল্ট তো শূন্য। স্রোত গেল কোথায়? রাহুলের যে সহ্য হচ্ছে না কাব্যের এই বিধ্বস্ত অবস্থা। কাব্যের ফোনে বারবার কল আসছে, তাই বিরক্ত হয়ে ফোনটাই মাঝ রাস্তায় ছুঁড়ে ফেলেছে সে। ঠিক ওই সময় রাহুলের ফোনে মেসেজ এলো। মেসেজটা দিয়েছে দোয়েল। মেসেজ বার্তাটুকু পড়েই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কাব্যের কাছে গিয়ে বলল, কাব্য চল বাড়ি ফিরি। কাব্যের মেজাজ খারাপ হলো। রাহুলকে ঝাড়ি মেরে বলল, তুই জানা ভাই, আমি নীলম্বরীকে না পেলে কোথাও যাচ্ছি না। আরে ভাই, স্রোত বাড়িতেই আছে। কথাটা কাব্যের মস্তিষ্কে পৌঁছাতে ভেতরটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। বুকের ধুকপুকানি কমলো, চেহারার বিরক্তি সরে গেল মুহূর্তে। কাব্য আর 1 মিনিটও দেরি করলো না, যাত্রা শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। একদিকে স্রোতকে পর আনন্দ হচ্ছে, অন্যদিকে রাগ। স্রোতের পাকনামোর জন্য ওকে যোগ্য শাস্তি দিবে কাব্য। ধ্রুব আর তাহিয়া দাঁড়িয়ে আছে মুখোমুখি। ধ্রুবের চাহনি, তার কথাবার্তায় তাহিয়ার কেমন অস্বস্তি হচ্ছে। সে চলে যেতে চাইলে পথ আটকে বলল ধ্রুব, এসো, এর মানে কি তানু? কোন সবে? ধ্রুব হুঙ্কার ছেড়ে বলল, তুই ঢং করছিস আমার সাথে? ধ্রুব যতটা রাগ দেখে তাহিয়াকে কথাটা বলছে, তার থেকেও বেশি রেগে তাহিয়া বলে উঠেছে, তুই ঢং করছিস আমার সাথে? কেন এসেছিস এখানে? ডিভোর্সের বিষয়ে কথা বলতে, তাই না? কিছুদিন অপেক্ষা করতে ধ্রুব,
বলেছিলাম তো ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। ধ্রুবর মেজাজ খারাপ হচ্ছে। যতই চাইছে শান্ত থাকতে, তাহিয়া ওকে শান্ত থাকতে দিচ্ছে না, রাগ বাড়াচ্ছে কেবল। ধ্রুব এগিয়ে যাচ্ছে তাহিয়ার দিকে, পিছুতে পিছুতে তাহিয়ার পিঠ ঠেকেছে দেয়ালের সাথে। ধ্রুবর মতিগতি ভালো ঠেকছে না ওর কাছে। চলে যেতে চাইলে ধ্রুব দুহাত দিয়ে আঁকড়ে ধরল তাহিয়াকে। বিরক্তি ভঙ্গিতে বলল তাহিয়া, পথ ছাড় ধ্রুব, যেতে দে আমাকে। কোথায় যাবি? বিয়ে করার শখ জেগেছে তোর? সেজে গুজে বরপক্ষের সামনে গিয়ে বসবি? তুই এত দূর ভেবে নিয়েছিস তানু? আমি তো মরিনি এখনো। তাহিয়া চোখ সরালো অন্যদিকে, চোখ মুখ কঠিন করে বলল, হ্যাঁ, আমি বিয়ে করব, সংসার করব, তোকে ভুলে যাব আমি, দেখিয়ে দিব আমিও ভালো থাকতে পারি। কথাগুলো বলতে দেরি হলেও তাহিয়ার গালে থাপ্পড় পড়তে দেরি হয়নি। ধ্রুবের শক্তপোক্ত হাতের চরে ওর ফর্সা গালটাতে লালচে দাগ বসে গেছে। চোখের চশমাটা পড়ে গেছে মেঝেতে। তাহিয়া প্রথমে কিছু না বললেও ধ্রুবর ব্যবহারে বিরক্ত ওর বুক ঠেলে দূরে সরাতে চাইল, কিন্তু ব্যর্থ হলো সে। ধ্রুব শক্ত করে তাহিয়া চোয়াল চেপে ধরল। রাগে কাঁপছে ওর পুরো শরীর, চোখ দুটোর রক্তবর্ণ ধারণ করেছে। অনেক আগেই শান্ত চেহারাটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। কণ্ঠে তেজ নিয়ে বলছে, কি বললি? আবার বল, আমি শুনিনি। তাহিয়া কান্না করছে। এত বড় থাপ্পড় খেয়ে মাথাটা ওর ভন ভন করে ঘুরছে। ধ্রুব এমনভাবে ওকে ধরে রেখে যে বিরক্ত হচ্ছে সে। ধ্রুবর হাত শাড়ি ভেদ করে তাহিয়ার মেধিন পেট স্পর্শ করেছে। বড় বড় নখের আঁচড়ে প্রচণ্ড জ্বলুনি হচ্ছে। তাহিয়া চোখ মুখ কুচকে বন্ধ করে নিয়েছে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে ক্রমাগত। ধ্রুব এদিকে প্রচণ্ড রেগে তাকিয়ে আছে তাহিয়ার মুখ পানে। তাহিয়ার এই সাজগোজ পছন্দ হচ্ছে না ধ্রুবের। ও অন্য কারো জন্য কেন সেজেছে? ধ্রুবর মন চাইল তাহিয়ার এই সাজ নষ্ট করে দিতে। বেশি কিছু না ভেবে তাহিয়ার খোপা করে রাখা ঘন চুলগুলো খুলে দিল ধ্রুব। এলোমেলো করে দিল পুরো শাড়িটা। তাহিয়া আটকে উঠল, কিছুটা পিছিয়ে হাত দিয়ে বুক ঢেকে বলল, কি হচ্ছে এসব? বের হয় এখান থেকে। ধ্রুব বাঁকা হাসলো। তাহিয়ার হাত টেনে ওকে কাছে নিয়ে আসলো, শক্ত করে কোমর চেপে ধরে বলল, আমাদের এখনো বাসর হয়নি, রাইট? আজ হবে। নেশা করেছিস? তাহিয়ার গালে হাত রাখলো ধ্রুব। আবারও পর্যবেক্ষণ করলো ওকে। এলোমেলো সাজগোজ, লেপটে যাওয়া লিপস্টিক, অগোছালো শাড়িতেও কত সুন্দর লাগছে তাহিয়াকে। ধ্রুবর চোখে আগে কেন পড়লো না তাহিয়ার এই সৌন্দর্য? পরক্ষণে আবার ভাবলো ধ্রুব তো কখনো তাহিয়াকে লক্ষ্যই করেনি সেভাবে। তাহিয়ার এই আবেদনময়ী শরীরটা যে ধ্রুবকে কাছে ডাকছে বারবার। কি করবে ধ্রুব? নিজের মনের কথা শুনবে কি? তাহিয়ার নাকের সাথে নাক ঘষে বলছে ধ্রুব, নেশা তো তুই নিজেই তানু। তোর এই মোহনীয় রূপ দেখে যে কন্ট্রোল হারাচ্ছি আমি। তাহিয়ার হাত পা কেমন অবশ্যই আসছে। হুট করে ধ্রুবের এমন কাছে আসা ভালো ঠেকছে না ওর কাছে। তাহিয়া ধ্রুবর বুক ঠেলে বলল, ছেড়ে দে প্লিজ। ছাড়বো, তবে শর্ত আছে। কি শর্ত? তোকে আজ আর এখনই আমার সাথে বাড়ি ফিরতে হবে। তাহিয়া কি বলবে বুঝে পেল না, তবে আপাতত ওকে ধ্রুবের থেকে পালাতে হবে এই ভেবে সম্মতি জানালো সে। ধ্রুব ওকে ছাড়তে শাড়িটা কোনো মতে ঠিক করে ছুটে গেল ওয়াশরুমের দিকে। এবার আর ধ্রুব না গেলে ও ওয়াশরুমের দরজা খুলবে না। স্রোত বসে আছে সোফায়, ওকে ঘিরে রেখেছেন বাড়ির সবাই। সাবরিনা বেগমের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গলাটা কেমন শুকিয়ে আসছে। স্রোতের চেহারা দেখে মনে হচ্ছে সে প্রচন্ড ভয় পেয়েছে, কিন্তু কি হয়েছে জিজ্ঞাসা করলে কিছুই বলছে না। সারাক্ষণ হাসতে থাকা মেয়েটা হুট করে চুপ হয়ে গেল দেখে বুকটা ভার হয়ে আসছে ওনার। স্রোতকে যে হাসিতেই মানায়, মন খারাপ করে রাখলে ভালো লাগে না মেয়েকে। স্রোতের পিছনে দাঁড়িয়ে থাকা দীপ্ত বলে উঠল তখন, এই তো ভাইয়া চলে এসেছে। দীপ্তের কথা শুনে সকলেই তাকালেন দরজার দিকে। কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে কাব্য, ওর পাশে রাহুল আর ওদের বাকি বন্ধুরা। সকলের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। কাব্য দ্রুত এসে স্রোতের সামনে দাঁড়ালো। স্রোত দেখলো মানুষটাকে, চোখ দুটোতে তীব্র রাগ, চেহারা কেমন কঠোর করে রেখেছে লোকটা। স্রোত জানে কাব্য রেগে আছে, রাগারই কথা, কিন্তু স্রোতেরও কষ্ট হয়েছিল তখন। মনে হচ্ছিল আর ফিরতে পারবে না কাব্যের কাছে। সত্যি যদি এমন হতো, কথাটা ভাবনায় আসতে অষ্টাদশীর মনটা ভার হলো প্রিয়জনকে হারানোর ভয়ে। আশেপাশে কে আছে না আছে দেখে স্রোত লুটিয়ে পড়ল কাব্যের বুকে। কান্না করে দু হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। কাব্য কিছুই বলল না। ওরও তো কান্না পাচ্ছে, অস্থির লাগছে খুব। স্রোতকে কাছে পেয়ে মনে হচ্ছে দেহে প্রাণ ফিরে পেয়েছে সে। কাব্য বুঝতে পারছে স্রোত ভয় পাচ্ছে ওকে। কথা না বলে স্রোতকে কোলে নিল কাব্য। সিঁড়ি বেয়ে চলে গেল নিজেদের বেডরুমের দিকে। স্রোত কাব্যের যাওয়ার পানে তাকিয়ে দীপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কবে যে কাব্য ভাইয়ের মতো আমারও একটা বউ হবে। সাবরিনা বেগম আর ওনার যা ভ্রু কুচকে তাকালেন দীপ্তের দিকে। দোয়েল হাসছে আর ভাবছে এখনই বুঝি থাপ্পড় পড়লো দীপ্তের গালে, কিন্তু এমন কিছুই হলো না। গালে থাপ্পড় পড়ার আগে দীপ্ত দৌড়ে পালালো। সুনায়রা এসে দাঁড়িয়েছে কিচেনে থাকা সাহেলা বেগমের কাছে, রেগে মেগে বলছে, ফুবি তোমার ছেলে কোথায়? সাহেলা বেগম আর চোখে একবার দেখে নিলেন সুনায়রাকে, ভ্রু কুচকে বললেন, আমার ছেলে কোথায় মানে? তোরা তো একসাথেই বেরোলি।
হ্যাঁ বেরিয়েছিলাম, কিন্তু তোমার ছেলে আমাকে একা ফেলে রেখেই চলে এসেছে। মধু তখন জামা কাপড় পাল্টে কিচেনের দিকে আসছিল। সুনেরার কথাবার্তা শুনে দরজার পিছনে লুকিয়ে পড়েছে। সে মনে মনে গালাগালি করছে ওকে। এই মেয়ের সমস্যা কি? করে তো ব্যাংকে জব, তাহলে পুলিশের মতো হাবভাব কেন? ও কি মধুর আশেপাশে থাকে অন্য কোনো মতলবে? হবে নিশ্চয়ই। মধু কি মিছে মিছে বলে মেয়েরা ছলনা জানে? এই সুনেরা মেয়েটা আস্ত একটা রহস্য। সুনেরা কিচেন থেকে বেরিয়ে মধুর রুমের দিকে যাচ্ছিল। সামনের ক্যাবিনেটের আয়নায় মধুর প্রতিবিম্ব দেখলো। সে সোজা তাকালো দরজার দিকে। মধু বুঝে নিয়েছে সুনেরা ওকে দেখে ফেলেছে। চুপচাপ দরজা চিপা থেকে বেরিয়ে সে নিজের রুমে চলে গেছে। পিছু নিয়েছে সুনেরাও। মধুর রুমে ঢুকে দরজা আটকালো সুনেরা। মধু রক্তচক্ষু নিয়ে তাকালো ওর দিকে, রেগে বলল, কি সমস্যা? বের হয়ে যে এখান থেকে। উত্তরে সুনেরা ওর সামনে গিয়ে বলল, তুই কোথায় ছিলি দিব্য? কোথায় ছিলাম মানে? তোর সাথেই তো ছিলাম। হুম, তুই আমার সাথেই ছিলি না, ছিলি অন্য কোথাও। মধুর চোখে মুখে অন্ধকার। নিজেকে স্বাভাবিক করে বলে, মানে কি বলতে চাইছিস তুই? শপিং মলের ঠিক উল্টো দিকের গলির মধ্যে একটা লাশ পাওয়া গেছে। তো? ওই মৃতদেহের পাশে তোর হাতের ব্রেসলেটটা কি করছিল দিব্য? মানে এইরকম একটা ব্রেসলেট কি দুনিয়ায় একটাই আছে? না তো, এরকম অসংখ্য ব্রেসলেট আছে, কিন্তু তোর হাতের ব্রেসলেটটা গেল কোথায়? মধু বিরক্ত হচ্ছে। সুনেরা সব ছেড়ে ওর পিছে কেন পড়েছে? মধু মেজাজ দেখিয়ে বলল, এই তুই পুলিশের মতন জেরা করছিস কেন? কি সমস্যা তোর? তুই কি বলতে চাইছিস? আমি ওই লোকটাকে মেরেছি? সোজাসাপটা উত্তর দিল সুনেরা। তাই তো মনে হচ্ছে। প্রমাণ আছে? সুনেরা ওর উঁচিয়ে আবারও দেখালো ব্রেসলেটটা। চোখে মুখে গম্ভীর ভাব এনে বলল। মধু বাঁকা হাসলো। প্যান্টের পকেট থেকে একই রকমের একটা ব্রেসলেট বের করে হাতে পড়লো। হাতটা উঁচিয়ে সুনেরাকে দেখিয়ে বলল, এই যে এই ব্রেসলেটটা তাহলে কার? সুনেরা প্রত্যুত্তরে কিছুই বলল না। জানে মধু কতটা চালাক। ইচ্ছে করে বিভ্রান্ত করার চেষ্টা করছে ওকে। সুনেরা নিশ্চুপ, সাথে মধু। পিনপতন নীরবতা বিরাজ করছে রুমে। শোনা যাচ্ছে কেবল সিলিং ফ্যান চলার আওয়াজ। নীরবতা ভেঙে মধুর দিকে প্রশ্ন ছুড়ল সুনেরা, তুই কি কাজ করিস দিব্য? সুনেরার কথায় উত্তরের বদলে নিজেও পাল্টা প্রশ্ন করল মধু। তুই কি কাজ করিস? কেন তো জেরা করছিস আমাকে? কারণ আমি তোর ক্ষতি চাই না। আমার ভালো খারাপ নিয়ে তোকে ভাবতে হবে না সুনেরা। নিজের চরকায় তেল দে। ভুলেও আমার সামনে আসবি না আর। যখন তখন না বলে আমার রুমেও ঢুকবি না। বিরক্ত হই আমি। বেরোবো বলি তো আসেনি। কেন এসেছিস সেইখানে? কে তুই? হুট করে হেসে উঠল সুনেরা। এই তো মেয়েটার সেই চিরচেনা চঞ্চল রূপ, যে রূপ বারবার মুগ্ধ করে মধুকে। কিন্তু মধু আপাতত রেগে আছে। সুনেরার এই সুন্দর চঞ্চল রূপ স্পর্শ করতে পারল না তাকে। মধুর দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল সুনেরা, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।